গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 13 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি ম্যাথের উপর থেকে আমরা 12টা ক্লাস কভার করে নিয়েছি। এর পাশাপাশি জিকেরও কিন্তু অনেকগুলো ক্লাস কভার করানো হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো আছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, সেটা ম্যাথের ক্লাস হোক, জিকেজিএস এর ক্লাস হোক বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হোক, প্রত্যেকটা ক্লাস সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে 13 নম্বর ক্লাস। এবং প্রতিদিনের মতো ক্লাসের শুরুতে আবারও বলছি যে অঙ্কগুলো আজকের সেশনে থাকছে। আজকের সেশনে প্রায় 30টা মতো কোশ্চেন রাখা হয়েছে। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ক্লাসের শেষে বাড়িতে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এক্সামের জন্য তোমরা বেনিফিট পাবে। শুরু করছি 13 নম্বর ক্লাস। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে বলেছে যে দুই প্রকার চা 5:3 অনুপাতে মিশ্রিত করা হলো। প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য বলেছে কত, 240 টাকা পার কেজি, আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য বলেছে 360 টাকা পার কেজি। বলছে মিশ্রণটা প্রতি কেজি কত টাকা দরে বিক্রয় করলে শতকরা 20 টাকা লাভ হবে, মানে 20% লাভ হবে, সেটা জানতে চাইছে। তো এখানে দুটো চা কি রেশিওতে মিশিয়েছে, 5:3 রেশিওতে মিশিয়েছে। তো আমি ধরে নিচ্ছি 5 কেজি চা এবং দ্বিতীয় মিশ্রণ থেকে 3 কেজি চা নেওয়া হয়েছে। তো প্রতি কেজি চায়ের দাম যদি 240 টাকা হয়, প্রথম যে চাটা প্রথম প্রকার চায়ের, তাহলে 5-এর সাথে 240 গুণ করো, তাহলে পেয়ে যাবে টোটাল দাম কত, 5 × 240। আর 3 কেজি যে চাটা নেওয়া হয়েছে, সেটা কত কেজি পার কেজি চায়ের দাম কত, তার দাম হলো 360 টাকা। তো এই 360 টাকা কেজি দরে যে চাটা, সেটা আমি ধরে নিচ্ছি কত, 3 কেজি নেওয়া হয়েছে। তো 3 × 360 টোটাল কি বেরিয়ে যাবে, টোটাল 5 কেজি আর 3 কেজি চায়ের মোট মূল্য বেরিয়ে যাবে। তাহলে 5 কেজি আর 3 কেজি চায়ের মোট মূল্য বেরিয়ে যাচ্ছে। তাহলে 1 কেজি চায়ের দাম কত, তো টোটাল পরিমাণ কত, 5 কেজি, এখানে 3 কেজি, 5 আর 3 যোগ করলে 8 কেজি, 8 দিয়ে ভাগ করলে পেয়ে যাব এই দুটো মিশ্রণকে যদি একসাথে মেশানো হয়, তাহলে 1 কেজি চায়ের দাম কত, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এবার এখান থেকে তোমরা কাটাকুটি করতে পারো, যেহেতু মাঝখানে যোগ আছে। তো এই দুটোকে তোমরা আলাদা আলাদা ভাবে এইভাবে ভেঙে নিতে পারো। 240/8 প্লাস 3 × 360/8, 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3 × 8 = 24, 8 দিয়ে কাটলে এখানে হচ্ছে 4 × 8 = 32, 5 × 8 = 40। তাহলে এখান থেকে পাচ্ছ কত, 3 × 5 = 15, 150, আর এখান থেকে পাচ্ছ 3 × 45 = 135। 150 আর 135 যোগ করো, 5 5 আর 3 8, আর 1 1 কত হচ্ছে 2। তাহলে এই মিশ্রণ 5:3 এই অনুপাতে চায়কে যদি মেশানো হয়, তাহলে প্রতি কেজি চায়ের দাম কত করে পড়ছে, প্রতি কেজি চায়ের দাম পড়ছে 285 টাকা। এবার কি করছে, এই দামটা তো তার কেনা পড়ছে, এবার সে কিন্তু 20% কিন্তু লাভ করতে যাচ্ছে, অর্থাৎ শতকরা 20 টাকা লাভ করতে যাচ্ছে। অর্থাৎ 285 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় করবে, মানে 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, সে বিক্রি করবে কত, 120 টাকাতে 1 টাকা হলে কত, 285 টাকা হলে কত, জাস্ট ঐকিক নিয়মে। তো উপরে চলে আসবে 120, নিচে চলে আসবে 100। এখানে কাটাকুটি করো, কাটলে এখান থেকে হচ্ছে 6, এখানে আসছে 5, 5 দিয়ে কাটো, 5 5 এ 25, 5 7 এ 35, 57 × 6 গুণ করো, 6 7 এ 42, হাতে 4, 5 6 30, আর 4 কত হলো 34, 342 টাকা পার কেজি দামে তাকে কিন্তু বিক্রি করতে হবে। বিক্রি করলে তার 20% লাভ হবে মিশ্রিত চায়ের। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বলে দিয়েছে 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর যদি এখানে হয় 15 সেন্টিমিটার, তবে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে 7:9:12 বলেছে তাদের বাহুর রেশিও। তাহলে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় 12, সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট 7। এই দুটোর ডিফারেন্স কত, 12 থেকে 7 বিয়োগ করো, 12 থেকে 7 বাদ দিলে ডিফারেন্স পাচ্ছ 5। এই 5 ডিফারেন্সের ভ্যালুই কিন্তু বলে দিয়েছে কত, 15 সেন্টিমিটার। কি জানতে চাইছে, সব থেকে বড় বাহু, অর্থাৎ 12র ভ্যালু কত সেটা জানতে চাইছে। তার মানে 1 মানে কত, 1 মানে 15/5, আর 12 মানে কি হবে, এর সাথে 12 গুণ করে দাও, 15/5 × 12, 5 দিয়ে কাটলে 3 5 এ 15, 3 12 36 সেন্টিমিটার হবে
বড় বাহুর দৈর্ঘ্য অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এই টাইপের কোশ্চেন সম্ভবত এর আগের দিনের ক্লাস কিংবা তার আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম, সেখানে জাস্ট একটুখানি আলাদা ছিল। আজকের ক্লাসে জাস্ট এখানেও কিন্তু আগের দিনের ক্লাসের থেকে একটুখানি আলাদা। মানে আগের দিনের ক্লাসে ছিল এখানে 999 এর গুণ ছিল, আর ওপরে ছিল সম্ভবত 495 আর নিচে 999 এরকম কিছু একটা ছিল। তো যাই হোক, একই কনসেপ্টেরই কোশ্চেন। এখানে ডাবল ট্রিপল নাইন ওপরে আছে কত 490, নিচে আছে 495। কত গুণ করতে হচ্ছে? 99 গুণ করতে হচ্ছে। তো এই যে 999 কে একে আমি ভেঙে লিখতে পারি আগে, যে 999 মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা এইভাবে প্লাস দিয়ে দুটোকে আলাদা করে নিতে পারি। 490 প্লাস বাই 490/495, আর টোটালটাকে ব্র্যাকেট দিয়ে দাও ইন্টু 99। এবার এই 999 যেটা, এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। আমি এখানে মুছেই লিখছি। কি লিখতে পারি? 1000 মাইনাস 1, 1000 মাইনাস 1 এই আকারে লিখতে পারি। এবার এই বাইরে যে 99টা আছে প্রত্যেকের সাথে গুণ করো। তো 1000-এর সাথে গুণ করলে হবে 99000 মাইনাস 99 প্লাস 490/495 ইন্টু 99। গুণ করলে 99 দিয়ে 5 99 495 হয়। 5 দিয়ে কাটো, 5 9 45, 4 থাকছে 5 8 40। তাহলে হচ্ছে কত 9, মানে থাকছে কি কি 99000 মাইনাস 99 প্লাস 98, অর্থাৎ 99,000 থেকে কত বিয়োগ হবে? 1 বিয়োগ হবে। তো 1 বিয়োগ হলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে 98999। তো দেখো আসছে কোন অপশনে আছে? দেখো অপশন ডি তে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। বিধানসভার নির্বাচনে কোন কেন্দ্রে দুজন প্রার্থী ছিলেন, ওই কেন্দ্রে ভোটদাতাগণের 4% ভোট দানে বিরত ছিলেন। তো এই ভোটের উপরে কোশ্চেন তোমাদের কিন্তু দিতে পারে, যেহেতু সামনে লোকসভার ইলেকশন আসতে চলেছে, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। তো খেয়াল করবে এখানে কি বলছে। বলছে বিধানসভার নির্বাচনে কোনো কেন্দ্রে দুজন প্রার্থী ছিল, ওই কেন্দ্রে ভোটদাতাগণের 4% ভোট দানে বিরত ছিলেন, মানে 4% লোক ভোটার কিন্তু ভোট দিতে আসেনি। তারপর বলছে ওই যে দুজন প্রার্থী দাঁড়িয়েছিল তার মধ্যে একজন সমস্ত কেন্দ্রের যে ভোটদাতা আছে, মানে ওই বুথের যে টোটাল ভোটদাতা আছে তাদের 52% ভোট সে লাভ করে প্রতিদ্বন্দ্বীকে কত ভোটে হারায়? প্রতিদ্বন্দ্বীকে 500 ভোটে কিন্তু সে পরাজিত করে। বলছে এখানে আর প্রকৃতপক্ষে যতজন ভোট দিয়েছিল তার সংখ্যা নির্ণয় করো। মানে টোটাল ভোটার জানতে চাইছে না, জানতে চাইছে এই যে 4% ভোট দিতে আসেনি, এছাড়া 96% যারা ভোট দিতে এসছে তাদের সংখ্যাটা কিন্তু এখানে জানতে চাইছে। তো আমি ধরে নিচ্ছি টোটাল ভোটার মানে কতগুলো ভোটার আছে সেই বুথে, আমি ধরে নিচ্ছি 100 জন ভোটার আছে। এই 100 জন ভোটারের মধ্যে কি বলেছে? 4% লোক এমন আছে যারা ভোট দিতে আসেনি। তাহলে 4% লোক যদি ভোট দিতে না আসে, 100-র 4% মানে কত? 4 জনই হবে। তো 4 জন যদি ভোট দিতে না আসে, ভোট দিতে এসছে কত? 96 জন, 96 জন কিন্তু ভোট দিতে এসছে। তারপরে দেখো কন্ডিশনটা এখানে রেখেছে, ভালোভাবে খেয়াল করবে। এখানে বলছে যে দুজন প্রার্থী দাঁড়িয়েছে, তার মধ্যে একজন প্রার্থী তার সমস্ত কেন্দ্রের যারা ভোটার আছে সেই ভোটারের 52%, তাহলে সমস্ত কেন্দ্রের ভোটার আমি কত ধরেছি? 100 ধরেছি। তো 100-র 52% ভোট কিন্তু সেই বিজয়ী প্রার্থী পেয়েছে। মানে এই 96 জন থেকে কি হচ্ছে? উইনার হচ্ছে একজন, আরেকজন কি হচ্ছে? আরেকজন হচ্ছে লুজার। তো উইনার প্রার্থী যে বিজয়ী প্রার্থী যে, সে কত ভোট পাচ্ছে? টোটাল ভোটার মানে 100 জনের, এখানে আমি 100 ধরেছি, তো এই 100 জনের 52% সে ভোট পাচ্ছে। তো 100 জনের 52% মানে কতজন লোক হচ্ছে? 100 জনের 52% মানে 52 জন। তো 52টা ভোট কিন্তু উইনার প্রার্থী পেয়েছে। এখন দেখো এখানে খেয়াল করে, ভোট অ্যাকচুয়ালি দিয়েছিল কতজন? ভোট অ্যাকচুয়ালি দিয়েছিল কিন্তু 96 জন। তার মধ্যে 52টা ভোট পেয়ে গেছে যে বিজয়ী প্রার্থী, যে জয়ী প্রার্থী। তাহলে বাকি যে ভোটগুলো পড়ে আছে সেটা কে পেয়েছে? সেটা অবভিয়াসলি লুজার যে আছে সে পেয়েছে। তাহলে 96 থেকে 52 বিয়োগ করে দাও, যে ভোটগুলো হবে সেটা পরাজিত প্রার্থী পেয়েছে। তাহলে বিয়োগ করলে এখান থেকে পাচ্ছ 4, এখান থেকে পাচ্ছ 4, অর্থাৎ
44টা ভোট পেয়েছে কে? 44টা ভোট পেয়েছে পরাজিত প্রার্থী, লুজার প্রার্থী। এবার এই উইনার প্রার্থী আর লুজার প্রার্থীর ডিফারেন্স বার করো। তো লুজার অ্যান্ড উইনারের ডিফারেন্স দেখো কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে এখান থেকে 6 আর 2 8। এই 8-এরই ভ্যালু দেখো বলে দিয়েছে কত, 8-এর ভ্যালু বলে দিয়েছে 500। কারণ এই যে ডিফারেন্স যেটা বার করলাম, এই ডিফারেন্সটার অর্থ কি, উইনার প্রার্থী লুজার প্রার্থী থেকে 8 ভোটে কিন্তু জয়ী হয়েছে এখানকার এই সিচুয়েশন অনুযায়ী। এবং সেই 8-এর ভ্যালুটাই দেখো এখানে কোশ্চেনে বলেছে যে 500 ভোটে পরাজিত করেছে। তো 8-এর ভ্যালু 500, 1-এর ভ্যালু বার করো 500/8। কি জানতে চাইছে? জানতে চাইছে প্রকৃতপক্ষে যতজন ভোট দিয়েছিল। তো প্রকৃতপক্ষে ভোট দিয়েছিল কত? 96 জন কিন্তু প্রকৃতপক্ষে ভোট দিয়েছিল। তো 96 এর ভ্যালু এখান থেকে বার করো। যদি বলতো টোটাল ভোটার কত, তখন আমি 100 এর ভ্যালু কিন্তু এখান থেকে বার করতাম। তো 500/8 ইন্টু 96, 8 দিয়ে কাটলে 8 12 96, 5 12 60 আর 00 বসে গেল 6000। 6000 জন প্রার্থী কিন্তু ভোট দিয়েছিল। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, বাড়িতে কিন্তু ভালোভাবে কোশ্চেনটা প্র্যাকটিস করবে। যদি ডাউট থাকে বলবো আরো একবার ভিডিওটা রিমাইন্ড করে দেখতে যখন ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। চলে আসো পরবর্তী কোশ্চেন। 630টি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, এক্স ওয়াই এর 3 গুণ, ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেলো, এক্স কতগুলো জিনিস পেয়েছে। তো এই টাইপের কোশ্চেন বহুবার করানো হয়েছে, আবারও এখানে করিয়ে দিচ্ছি। এখানে কি বলছে, ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেলো। তো আমি ধরে নিচ্ছি জেড পেয়েছে 1 অংশ, তাহলে 5 গুণ পেয়েছে মানে ওয়াই কত পেয়েছে, 1 এর সাথে 5 গুণ করলে 5 অংশ। তারপর দেখো বলছে এখানে এক্স ওয়াই এর থেকে 3 গুণ, তাহলে ওয়াই কত পেয়েছে, ওয়াই পেয়েছে 5 গুণ। তো এক্স পেয়েছে ওয়াই যতটা পেয়েছে তার থেকে 3 গুণ, মানে 5 ইন্টু 3 মানে কত গুণ, 15 গুণ। 3 5 15 গুণ পেয়েছে এক্স। তো এবার এখান থেকে পেয়ে গেলে ইজিলি এক্স ওয়াই জেড এর মধ্যে রেশিও। এবার এখান থেকে বলছে দেখো এক্স কতগুলো জিনিস পেয়েছে। তো এক্স পেয়েছে কটা, 15টা। 15টা কতর মধ্যে, 15 আর 5 যোগ করলে 20, 20 আর 1 যোগ করলে 21, মানে 21 ভাগের মধ্যে 15 ভাগ পেয়েছে এক্স। টোটাল আইটেম কটা দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে 630টা। তো এর সাথে গুণ করে দাও 630, 21 দিয়ে কাটলে 3 21 63, 3 15 45, 450টা জিনিস পেয়েছে কে, এক্স। এখান থেকে এক্স ওয়াই জেড যেটাই জানতে চাইবে সেটাই কিন্তু এখান থেকে বার করা যাবে, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি এর আগে পড়ানো হয়েছে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা করছো সেটা ফুড এসআই এবং পিএসসি ক্লাসিপের ম্যাথের টার্গেট ব্যাচ। এছাড়া এই চ্যানেলে আদার্স যে এক্সামগুলোর নাম এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস সিলেবাস ওয়াইজ প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো দেখে নিতে পারবে। নিচে দেখো তোমাদের সামনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে। তো আমাদের এই যে ব্যাচগুলো এখানে ক্রিয়েট করা আছে, যে সমস্ত এক্সামের নাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা ব্যাচ ক্রিয়েট করা আছে। এই সমস্ত ব্যাচে যদি তোমরা অ্যাড হতে চাও, তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস থাকছে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সট্রা কোনো ইনফরমেশন থাকলে বা কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো বা কোনো নোটিফিকেশন প্রকাশিত হলো, সবকিছুই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ এই ব্যাচগুলোতে প্রোভাইড করা হয়। তাই প্রত্যেককে বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে তোমাদের সামনে, সেটাতে আমাদেরকে ইনফর্ম করো এবং আমরা তোমাদের সেখান থেকে গাইড করবো এবং নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেবো। যারা এখানে আরো আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে, রিজনিং এর ক্লাস পেয়ে যাবে, এবং তোমরা পেয়ে যাবে এখান থেকে ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে, একদম সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এর পাশাপাশি তোমাদের শুধুমাত্র ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য ম্যাথের যে টার্গেট ব্যাচটা সেটা চলছে তোমাদের এই চ্যানেলেই, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এছাড়া বাকি যে এক্সামের নামগুলো এখানে দেখলে প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের অন্য একটা চ্যানেলে চলছে। এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল, চ্যানেলের নামটা দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো এবং রেগুলার বেসিসে তোমরা যে এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও এই চ্যানেল দুটো থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন গুলো নিতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। 0.5% কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে? ইজি কোশ্চেন,
0.5% বলেছে, তো পার্সেন্ট উঠে গেলে নিচে চলে আসবে কত 100, আর এই পয়েন্ট উঠে গেলে নিচে চলে আসবে কত, নিচে চলে আসবে 10। তাহলে নিচে চলে আসলো কি 5/1000, তো 5/1000 আমি যদি উপরে তুলে দিই পয়েন্ট আকারে, তো হয়ে যাবে কত, দশমিকের পরে তিনটে সংখ্যা, তাহলে 005। দেখো কোন অপশন আছে, অপশন এতে, অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল গেল, আবার আসানসোল থেকে কলকাতায় ফিরছে 40 কিলোমিটার গতিতে, উভয় যাত্রার তার গড় গতিবেগ কত? এই কোশ্চেনও কিন্তু তোমাদের পড়িয়েছি এবং সেখানে বুঝিয়েছিলাম যে সাপোজ ধরো এ পজিশন থেকে বি পজিশনে যাচ্ছে কোনো একটা ব্যক্তি বা কোনো কিছু জিনিস বা কোনো একটা ট্রেন, সাপোজ ধরো এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, আবার এই বি থেকে আরেকটা কোনো বস্তু বা আরেকটা কোনো জিনিস বা আরেকটা কোনো ব্যক্তি বা আরেকটা কোনো ট্রেন ওয়াই কিলোমিটার মানে অন্য স্পিডে ফিরে আসে, ওয়াই কিলোমিটার পার স্পিডে ফিরে আসে, তো গড় গতিবেগ বললে সাথে সাথে সূত্র হয়ে যাবে কি 2xy/x+y। তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু কত 60, ওয়াই এর ভ্যালু কত 40/60, আর 40 যোগ করলে কত হবে 100। 0 0 এখান থেকে কাটলো, 4 6 24, 24 দুগুণ 48 কিলোমিটার পার ঘন্টা হবে গড় গতিবেগ, যেটা আছে অপশন বি তে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করে, 60 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ করে, 60 40 যোগ করলে 100/2 সমান সমান 50 কিলোমিটার পার ঘন্টা, অ্যান্সার হয়ে যাবে ভুল। এবং ফার্স্ট অপশনেই দেখতে পাচ্ছ এক্সামিনার কিন্তু ফার্স্ট অপশনে তোমার ওই 50 কিলোমিটার পার ঘন্টা রেখে দেবে, সুতরাং কোশ্চেন পড়ে দেখে শুনে কিন্তু অ্যান্সার করবে। চলে আসো পরের কোশ্চেন, একটি গাড়ির বর্তমান মূল্য বলে দিয়েছে 3 লাখ টাকা, প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 8%, তৃতীয় বছরে 5% যদি দাম তার হ্রাস পায়, তাহলে 3 বছর পরে গাড়ির হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তো গাড়ির দাম যেটা বলেছে সেটা এখানে অ্যাজ ইট ইজ লেখো, কত বলেছে 3 লাখ, 3 লাখ লিখলাম। প্রথম বছরে 10% হ্রাস পায়, তাহলে প্রথম বছরে গাড়িটার বিক্রয় মূল্য কত, 100 থেকে 10% বিয়োগ করে দাও, মানে কত হচ্ছে 90%। তাহলে 3 লাখের 90% মানে কি, এটা প্রথম বছরে বিক্রি হচ্ছে এই দামে। দ্বিতীয় বছরে 8% আবার হ্রাস পাচ্ছে, তাহলে 100 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 92, তাহলে এর সাথে যদি আমি আবার 92% গুণ করি, অর্থাৎ 92/100 গুণ করি, তাহলে সেটা পেয়ে যাব দ্বিতীয় বছরে গাড়িটার মূল্য। তৃতীয় বছরে দেখো আবার বলছে 5% হ্রাস পাচ্ছে, তো 100 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 95%, তো 95/100 গুণ করলে আমরা পেয়ে যাব 3 বছরের শেষে গাড়িটার হ্রাসপ্রাপ্ত মূল্য কত হচ্ছে, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এবার এখান থেকে কাটাকুটি করো, এখানে ডবল শূন্য কেটে গেল, 4টে শূন্য এখান থেকে কেটে দাও, আরেকটা শূন্য এখান থেকে কাটো, আরেকটা 0 এখান থেকে কেটে গেল। এবার এই ওপরে যে সংখ্যাগুলো আছে 92 95 আর 9 আর 3, 3 9 গুণ করলে কত হচ্ছে 27, 92 ইন্টু 95 এগুলো গুণ করবে, গুণ করলে পেয়ে যাবে অপশন ডি তে যেটা আছে, এটা কিন্তু অ্যান্সার আসবে। গুণটা বাড়িতে করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। চলে আসো পরের কোশ্চেন, একটি স্তম্ভের 1/3 অংশ বলেছে কি কালো রং করা হলো, বাকি অংশের 5/11 অংশ বলেছে লাল রং করা হলো, আর অবশিষ্ট অংশে সাদা রং করা হলো। তাহলে কি কি রং করছে, রং করছে কালো, তারপর রং করছে কি লাল, এবং অবশিষ্ট অংশের রং থাকছে কি সাদা। এবার দেখো বলছে এখানে যে কোন একটা স্তম্ভের 1/3 অংশ কালো রং করা হলো, তো আমি ধরে নিচ্ছি স্তম্ভটার টোটাল যে পরিমাণ সেটা হলো 1 অংশ আমি ধরে নিচ্ছি, বা হাইট 1 অংশ ধরে নিচ্ছি। তো 1 অংশের মধ্যে 1/3 অংশ যদি কালো রং করা হয়, তো কালো রঙের এখন আমি লিখলাম 1/3 অংশ কালো রং করেছে। তারপর বলছে দেখো বাকি 3 অংশ, বাকি অংশের 5/11 অংশ, তাহলে 1 অংশ টোটাল হাইট ধরেছিলাম, এর 1/3 অংশ কালো রং করে দিলে বাকি অংশ পড়ে থাকবে, এখান থেকে পেয়ে যাব বিয়োগ করলে কত পাবো 2/3 অংশ বাকি অংশ। এই যে 2/3 অংশ, 2/3 অংশের 5/11 অংশ কি করছে লাল রং করছে, তো 2/3 অংশের 5/11 অংশ লাল রং করছে, তো লালের নিচে লিখে দিলাম। তাহলে 2/3 অংশের কি বলেছে, 2/3 অংশের 5/11 অংশ লাল রং করছে। তাহলে যদি বলা হয় বাকি অংশ কত পড়ে থাকছে, তাহলে 2/3 অংশের 11 থেকে 5 বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হচ্ছে 6, মানে 6/11 অংশ কিন্তু এখনো বাকি থেকে যাচ্ছে। যদি বুঝতে না পারো তাহলে কি করবে, আগে ছিল 2/3 অংশ, তার থেকে এই যে 2/3 ইন্টু 5/11 গুণ করবে, গুণ করলেই এখান থেকে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এটাও একটা প্রসেস। আরেকটা প্রসেস দেখিয়ে দিলাম যে
11 ভাগের মধ্যে 5 ভাগ যদি লাল রং করে তাহলে 6 ভাগ যেটা পড়ে থাকছে সেটা বাকি অংশ পড়ে থাকছে সেটাকেই কিন্তু সাদা রং করা হচ্ছে, অর্থাৎ 2/3 অংশের 6/11 অংশকে সাদা রং করা হচ্ছে। এবার এদের এখান থেকে রেশিও পেয়ে যাবে। দেখো প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার হরে 3 আছে, তো 3 3 কেটে গেল। এবার দেখো লাল এবং সাদার হরে 11 করে আছে, তো আমি প্রত্যেকটার সাথে যদি 11 গুণ করে দিই, এখানে 11 গুণ করলাম, এখানে 11 গুণ করলাম, এখানেও 11 গুণ করলাম, করলে এখানে দেখো এই 11 11 কেটে গেল, 11 11 কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছ রেশিও 11 5 2 10, এখান থেকে পাচ্ছ 6 2 12, অর্থাৎ কালো লাল এবং সাদার রেশিও পেয়ে গেলে 11 10 12। কি জানতে চাইছে বলেছে এখানে সাদা অংশের দৈর্ঘ্য যদি 60 ফুট হয়, মানে এই 12 ভ্যালু কি বলে দিয়েছে, 12 ভ্যালু বলে দিয়েছে 60, 12 ভ্যালু বলেছে 60 ফুট। জানতে চাইছে তবে স্তম্ভের উচ্চতা কত। তাহলে 12 ভ্যালু 60, তাহলে এই তিনটে যোগ করে দাও, 12 আর 10 যোগ করলে 22, 22 আর 11 যোগ করলে হয়ে যাবে 22 আর 11 যোগ করলে হবে 33। তো 33 এর ভ্যালু কত সেটা জানতে চাইছে। তাহলে 12 মানে 60, 1 মানে 60 বাই 12, আর 33 এর ভ্যালু কত, 33 এর সাথে গুণ করো। তো 12 দিয়ে কাটলে 5 12 60, 3 দিয়ে গুণ করো, 3 5 15, 5 হাতে 1, 3 5 15, 1 16, 165 ফুট অ্যান্সার আসবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি ঘড়ির প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে কি হচ্ছে, 16 হয়ে যাচ্ছে। পার ঘন্টায় 5 সেকেন্ড করে 16 হচ্ছে। যদি রবিবার দুপুরে ঠিক 12টার সময় ঘড়িটা সময় ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার দুপুরে মানে তার পরের দিন, অর্থাৎ বলেছে দেখো তার পরের দিন দুপুরে, কারণ এটার বলার অর্থ এটাই যে সোমবার বলতে নেক্সট সোমবার হবে না তার এক সপ্তাহ পরে সোমবার হবে, সেটার ক্লিয়ারিফাই করার জন্য এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটির কি সময় দেখাবে। তো পার ঘন্টায় কত সেকেন্ড কমছে, 5 সেকেন্ড করে কমছে। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে রবিবার দুপুর 12টা থেকে সোমবার দুপুর 12টা মানে কত ঘন্টা হবে, 24 ঘন্টা হবে। তো এই 24 ঘন্টায় মানে প্রতি ঘন্টায় যদি 5 সেকেন্ড করে 16 হয়, তাহলে 5 এর সাথে গুণ করে দাও, কত সেকেন্ডের জন্য 16 হবে, 5 24 হবে 120, 120 সেকেন্ডের জন্য ঘড়িটা কিন্তু 16 হয়ে যাবে। অর্থাৎ সেদিন অ্যাকচুয়াল টাইম যখন 12টা PM হবে, ঘড়ির টাইম কিন্তু 2 মিনিট কি হবে, 2 মিনিট কম থাকবে, 2 মিনিট 16 থাকবে, অর্থাৎ টাইম থাকবে কত, টাইম হবে 11টা বেজে 58 মিনিট। কি হবে, AM না PM, AM হবে, কারণ দুপুর 12টার পর থেকে PM হয়, দুপুর 12টার আগে 11টা 59 পর্যন্ত AM হয়। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 11টা 58 AM, অপশন ডি তে আছে। তো এখানে দেখো অপশন এ এবং অপশন ডি দুটোতেই 11টা 58 আছে, তো AM আর PM এটা কিন্তু খেয়াল করে তোমরা মার্কিং করবে কি অ্যান্সার জানতে চাইছে সেই হিসাবে। তো অপশন ডি এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে আনারসের দাম প্রত্যেকটি 7 টাকা, তরমুজের দাম প্রত্যেকটা 5 টাকা, একজন 38 টাকায় উভয় প্রকার ফল কিনলেন, আনারসের সংখ্যা কত। তো এই টাইপের কোশ্চেন যখন দেবে, এখানে কিন্তু তোমাদের যে কোনো একটা জিনিসের ভ্যালু বলে দিতে হতো, হয় আনারস কটা কিনেছে, নতুবা তরমুজ কটা কিনেছে, বা আনারস আর তরমুজ মিলে টোটাল কটা কিনেছে, এর মধ্যে যে কোনো একটা ভ্যালু কিন্তু এখানে দেওয়া উচিত ছিল, দিলে অ্যান্সার বার করা যেত। যেহেতু এখানে এই ভ্যালুগুলো দেওয়া নেই, সেই কারণে এখান থেকে তোমাদের অপশন যেগুলো আছে সেই অপশনের সাহায্য নিতে হবে যে কোন অপশন বসিয়ে কোশ্চেনটা স্যাটিসফাই করছে। তো এখানে দেখো বলেছে যে আনারসের সংখ্যা কটা, আনারসের সংখ্যা জানতে চাইছে। তো আনারসের সংখ্যা হয় দুটো হবে, নাই তিনটে হবে, নাই চারটে হবে, নাই পাঁচটা হবে অপশন অনুযায়ী। তো আমি এখানে ফার্স্ট অপশন ধরছি যে আনারসের সংখ্যা দুটো। তো আনারসের সংখ্যা যদি দুটো হয়, প্রত্যেকটা আনারসের দাম যদি 7 টাকা করে হয়, তাহলে 7 × 2, তাহলে 7 × 2 মানে কত, 14 টাকা হচ্ছে। এবার দেখো 38 থেকে তুমি 14 বিয়োগ করে দাও, 38 থেকে 14 বিয়োগ করলে কত পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 4। এটা জাস্ট বোঝানোর জন্য করাচ্ছি, এক্সাম হলে কিন্তু দ্রুত তোমাদের সলভ করতে হবে। এখানে 8 থেকে 4 বাদ দিলে 4 থাকছে, আর এখানে থাকছে কত, এখানে থাকছে 2, 24। এবার দেখো প্রতিটা তরমুজের দাম কত বলেছে, 5 টাকা করে। 24কে 5 দিয়ে কি কমপ্লিট তোমরা ভাগ করতে পারবে না, তার মানে ফার্স্ট অপশন হলো না। একই লজিকে সেকেন্ড অপশনে আসো, সেকেন্ড অপশনে আসলে 3 সাথে কত হচ্ছে 21, তুমি 38 থেকে 21 বিয়োগ করো, বিয়োগ করলে পাচ্ছ এখানে 7, এখানে পাচ্ছ কত
এখানে পাচ্ছ 1, মানে 17 হচ্ছে। 17কেও আমি 5 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল করতে পারবো না, অপশন বি হলো না। এইভাবে চলে আসো অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি তে বলেছে দেখো আনারসের সংখ্যা কটা, 4টে, তো 4, প্রত্যেকটা আনারসের দাম 7 টাকা, তাহলে টোটাল দাম কত হচ্ছে 28 টাকা। আর আনারস আর এখানে তরমুজ মিলিয়ে টোটাল দাম 38, তো 38 থেকে 28 বিয়োগ করে দাও, পাচ্ছ কত 10 টাকা। এবার কি বলেছে দেখো এই যে 10 টাকা, এই 10 টাকা দিয়ে কি কিনেছিল, তরমুজ, তো আর প্রত্যেকটা তরমুজের দাম 5 টাকা করে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, দেখবে এখান থেকে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাচ্ছে, অর্থাৎ ভাগশেষ থাকছে না। সুতরাং অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন টেস্ট করে কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের অ্যান্সার করতে হবে। তো কি করবে, অপশন টেস্ট করবে। অপশন টেস্ট সব থেকে বেস্ট প্রসেস। চলে আসো পরের কোশ্চেনে। কতিপয় ব্যক্তি স্থির করলেন তারা যতজন আছেন তার প্রত্যেকে তত টাকা ব্যয় করবে। মানে এক্স জন সাপোজ আছে, কতিপয় একজন ব্যক্তি, তারা সাপোজ ধরো এক্স জন আছে এবং এক্স জন যদি থাকে প্রত্যেকে এক্স টাকা করে তারা ব্যয় করবে। ব্যয় করলে তারা মোট কত ব্যয় করেছে, 7569 টাকা। তাহলে সাপোজ যদি ধরো এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, 20 জন তোমরা বন্ধু আছো, বা ধরো তোমরা 10 জন বন্ধু আছো, তাহলে 10 জন বন্ধু, যতজন বন্ধু আছো তত টাকা করে যদি দাও, তাহলে কত টাকা চাঁদা উঠবে, তাহলে 10 × 10 গুণ করলে কত হচ্ছে 100 টাকা চাঁদা উঠবে, বা এটাকে বলতে পারো 10 স্কোয়ার টাকা চাঁদা উঠবে। তো এখানেও তাই, এক্স জন বন্ধু ছিল, এক্স টাকা করে দিয়েছে, তো আমি এখান থেকে ধরে নিলাম এক্স ইন্টু এক্স মানে কত, এক্স স্কোয়ার, এবং এরই ভ্যালু বলে দিয়েছে কত, 7569। তো এখানে এবার জাস্ট কি করতে হবে, জাস্ট বর্গমূল করতে হবে। 7569 বর্গমূলের রুলস কি, এখানে দেখো লাস্টে 9 আছে, 9 থাকার অর্থ কি 3 আর অথবা 7, মানে ইউনিট ডিজিট হয় 3 হবে নতুবা 7 হবে। তো সেখান থেকে দেখতে গেলে অপশন সি কেটে গেল, অপশন ডি এখান থেকে কেটে গেল। তো এইভাবে অপশন তোমরা এলিমিনেট করতে পারো। এখানে যদি 83 পরিবর্তে 84 থাকতো তখন তোমরা এখান থেকেও কেটে দিতে পারতে। তো এইভাবে অপশন এলিমিনেট করে আগে করার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ 3ও আছে ইউনিট ডিজিট, এখানে 7 আছে, তো দুটোই কিন্তু এখানে হতে পারে। এবার এখানে দেখো এখান থেকে লাস্টের যে দুটো ডিজিট, মানে উইদিন 5 সেকেন্ডে যেভাবে বর্গমূল করতে হয় তার যে প্রসেস তোমাদের শিখিয়েছিলাম ম্যাথস বাই সন্তু স্যার চ্যানেলে, তো সেখান থেকে দেখে নেবে যদি এখনো না দেখে থাকো, সেখানে কিন্তু ডিটেলসে করানো আছে। তো কিভাবে করেছিলাম, এখান থেকে দেখো লাস্টের দুটো ডিজিট বাদ দিয়ে দিতে হবে, তারপরে বাকি যে ডিজিটটা থাকছে অর্থাৎ 75 আছে, এর কম বা 75 নতুবা 75-এর কম একটা স্কয়ার নাম্বার নিতে হবে। তো 75 বা 75-এর কম একটা স্কয়ার নাম্বার কি হবে, 7-এর স্কয়ার 49, 8-এর স্কয়ার 64, 9-এর স্কয়ার নিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে 81, তো 9-এর স্কয়ার নিতে পারবো না, নেব কি 8-এর স্কয়ার, কারণ 8-এর স্কয়ার কত হচ্ছে 64। তো এখান থেকে নিলাম আমি 8, অর্থাৎ ফার্স্ট ডিজিট কিন্তু 8 আসছে চোখ বন্ধ করে। এবার এখানে দেখো 3 বসবে না 7 বসবে, কিভাবে ডিসাইড করব। তো ডিসাইড করার একটাই নিয়ম, যে এই যে 8 পেলে 8-এর পরবর্তী সংখ্যা কত, 8-এর পরবর্তী সংখ্যা 9, 8 আর 9 গুণ করো, গুণ করলে কত হচ্ছে 72। এই 72-এর থেকে 75 কি, 75 বড়, 72-এর থেকে 75 বড়, তাই আমি এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেটা সেটাকে কনসিডার করব, সেটা কি, সেটা হলো 87 মানে 7। তো অ্যান্সার হয়ে যাবে কি 75 69-এর বর্গমূল হয়ে যাবে 87, অ্যান্সার হবে অপশন নাম্বার বি। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত বলে দিয়েছে 7:4, ব্যয়ের অনুপাত বলে দিয়েছে। মাসিক আয়ের 2000 টাকা কিন্তু সঞ্চয় হলে তাদের মাসিক আয় কত। তো একদম বেসিক প্রসেস দেখিয়ে দিচ্ছি। বেসিক প্রসেস কি, তার আগে কনসেপ্ট জানতে হবে। আয় ব্যয় এবং সঞ্চয় এর মধ্যে কনসেপ্টে কি, তো যে টাকা আয় করছে সেই আয় থেকে যদি আমি ব্যয়টাকে বিয়োগ করে দিই, বা এটাই বলতে পারি যে আয় ইকুয়াল টু ব্যয় প্লাস সঞ্চয়, মানে যে টাকা ইনকাম করছে, সাপোজ ধরো সে 10 টাকা ইনকাম করছে বা 100 টাকা ইনকাম করছে, 100 টাকা ইনকাম করে সে 60 টাকা ব্যয় করছে, তাহলে তার সঞ্চয় কত, তার সঞ্চয় হলো 40 টাকা। এবার যদি তোমাকে কেউ বলে যায় যে কোন একটা ব্যক্তির ব্যয় 60 টাকা সঞ্চয় 40 টাকা, তাহলে তার আয় কত, তাহলে তুমি যোগ করে দেবে, বা এর মধ্যে যে কোনো দুটো বলে দিলে যে কোনো একটা জিনিস তুমি বার করতে পারবে। তো এখানে দেখো ফার্স্টে বলেছে আয়ের অনুপাত, তো আয়ের অনুপাত বলেছে 7:4, তো আমি ধরে নিচ্ছি আয় হয় 7x টাকা আর 4x টাকা দুই ব্যক্তির। এবার এই আয় থেকে আমি যদি সঞ্চয়টাকে বিয়োগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব ব্যয়ের অনুপাত। তো সঞ্চয় দেখো বলেছে উভয়ের সঞ্চয়, প্রত্যেকে মাসিক আয়ের 2000 টাকা কিন্তু সঞ্চয় করে। তো 2000 টাকা যদি সঞ্চয় করে তাহলে আমি ইনকামের থেকে সঞ্চয়টা বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব যে আমি কত টাকা ব্যয় করেছি। তার রেশিওই দেখো বলে দিয়েছে 5:2।
এবার এখানে কোনাকুনি গুণ করলে এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে। তারপর এখানে কি জানতে চাইছে, তাদের মাসিক আয়ের কত। তো কোনাকুনি গুণ করো, গুণ করলে এখান থেকে পাচ্ছ 4 2 14, এখান থেকে পাচ্ছ 4000 ইকুয়াল টু এখান থেকে পাচ্ছ 20x মাইনাস কত, সরি এখান থেকে 4 5 20, হ্যাঁ 20x মাইনাস 5 2 10 মাইনাস কত হচ্ছে 10,000। এবার এখানে এক্স গুলোকে সমানের এক সাইডে নিয়ে আসো, নিয়ে আসলে হচ্ছে কত, নিয়ে আসলে 20x থেকে 14x বিয়োগ হয়ে যাবে 6x। আর সমানের এক সাইডে সংখ্যাগুলোকে নিয়ে আসলে 10,000 থেকে 4,000 বিয়োগ করলে হয়ে যাবে কত 6,000। 6 আর 6,000 কেটে গেল, হয়ে যাবে কত 1,000। এক্স এর ভ্যালু কত পেলে, এক্স এর ভ্যালু পেয়ে গেলে এখান থেকে 1,000। এবার এখানে জানতে চাইছে তাদের মাসিক আয় কত। তো তাদের মাসিক আয় আমি ধরে নিয়েছিলাম কি, একজনের 7x আর একজনের ধরেছিলাম 4x। তাহলে 7x মানে কি, এক্স এর ভ্যালু পেয়েছো তুমি 1000, তাহলে 7 এর সাথে 1000 গুণ করো, হয়ে যাবে কত 7,000 টাকা। একইভাবে 4 এর সাথে 1000 গুণ করো, হয়ে যাবে কত, হয়ে যাবে 4,000 টাকা। তাহলে 7,000 টাকা এবং 4,000 টাকা অ্যান্সার আসছে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে তাদের মাসিক আয়। পরের কোশ্চেনে চলে আসো। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। তো আমি এখানে ধরে নেব, আচ্ছা কোশ্চেনটা আগে পড়ে নি পুরো। 10 বছর পরে, আচ্ছা এখানে বলেছে দেখো 10 বছর আগে বাবা এবং ছেলের বয়সের, বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, আর 10 বছর পরে বলেছে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। বাবা আর ছেলের বর্তমান বয়সের অনুপাত জানতে চাইছে। তা আমি ধরে নিচ্ছি 10 বছর আগে বাবার বয়স, বাবার বয়স আমি ধরছি x বছর, এটা কিন্তু 10 বছর আগে ধরছি, 10 বছর আগে। আর 10 বছর আগে ছেলের বয়স আমি ধরে নিচ্ছি, ছেলের বয়স আমি ধরে নিচ্ছি y বছর। তাহলে 10 বছর আগে কি বলেছে, বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, অর্থাৎ আমি বলতে পারি 10 বছর আগে x ইকুয়াল টু 3y। বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, অর্থাৎ ছেলের সাথে যদি আমি 3 গুণ করে দিই, বাবার বয়স আর ছেলের বয়স সমান হয়ে যাবে। তো সেটা দিয়ে আমি ফার্স্ট সমীকরণ বানালাম। সেকেন্ড সমীকরণ বানানোর আগে খেয়াল করবে, এখানে বলেছে যে 10 বছর পরে। তো 10 বছর পরে বলেছে মানে তাদের বয়সের সাথে শুধুমাত্র 10 যোগ করলে হবে না। কেন 10 যোগ করলে হবে না, খেয়াল করো, তাদের বর্তমান বয়স কিছু একটা আছে। আমি যে ভ্যালুটা ধরেছিলাম সেটা 10 বছর আগের, এখন যে ভ্যালুটা বার করছে সেটা 10 বছর পরে, অর্থাৎ মিডিলে গ্যাপ কত হয়েছে, মিডিলে গ্যাপ হয়ে গেছে 20 বছরের। তাহলে এক্স এর সাথে যেটা যোগ করব সেটা হলো 20। একইভাবে এখন 10 বছর পরে ছেলের বয়স কত হবে, y প্লাস 20। মানে 10 বছর আগে যদি কারোর বয়স x বছর আমি ধরে থাকি, তার 10 বছর পর মানে সেটা হবে কি বর্তমান বয়স, এবং বর্তমান বয়সের 10 বছর পরে, সেটাই কিন্তু এখানে কোশ্চেন জানতে চাইছে, তাই আমি এর সাথে 20 যোগ করেছি। এবার এখানে বলছে দেখো বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হচ্ছে, তো অর্থাৎ ছেলের বয়সের সাথে আমি যদি 2 গুণ করে দিই, তাহলে দুজনের বয়স ইকুয়াল হয়ে যাচ্ছে। এবার এই x এর যে ভ্যালুটা, সেই x এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিচ্ছি, মানে x ইকুয়াল টু যে 3 হয়, এই ভ্যালুটা আমি নিচের সমীকরণে পুট করে দিচ্ছি x এর এই জায়গাতে। তো এখানে 3y লিখলাম প্লাস 20 ইকুয়াল টু এখানে হচ্ছে 2y প্লাস কত হচ্ছে 40। 3y 2y এক সাইডে চলে আসলে হয়ে যাবে y, আর 40 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাবে কত 20। তাহলে ছেলের 10 বছর আগের বয়স পেয়ে গেলে কত 20। একইভাবে বাবার বয়সও এখান থেকে পেয়ে যাবে, এই x ইকুয়াল টু 3y থেকে কত পাবে, x এর ভ্যালু 3 ইন্টু 20 মানে 60 বছর। জানতে চাইছে বাবা এবং ছেলের বর্তমান বয়সের অনুপাত। তো বর্তমান বয়স কি হবে, বাবা আর ছেলে এদের বর্তমান বয়সের অনুপাত কি হবে। তো বাবার বয়স দেখো ছিল 10 বছর আগে 60 বছর, তো বর্তমান বয়স এর সাথে 10 যোগ করে দাও। একইভাবে ছেলের বয়স 10 বছর আগে ছিল 20, এর সাথে 10 যোগ করে দিলে বর্তমান বয়স পেয়ে যাবে। এদের রেশিও বার করতে হবে। তো এখান থেকে হচ্ছে 70, এখান থেকে হচ্ছে 30, 0 0 কেটে গেল, 7:3 অ্যান্সার আসছে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। 11টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার যোগফল বলে দিয়েছে 253। ক্ষুদ্রতম সংখ্যাটা কত। তো আমি ফার্স্ট অযুগ্ম সংখ্যা ধরলাম x, পরবর্তী অযুগ্ম সংখ্যা কি হবে, x প্লাস 2 হচ্ছে। কিভাবে x প্লাস 2, অযুগ্ম সংখ্যা আমি x এর ভ্যালু যদি আমি সাপোজ 1 ধরি, তাহলে এর একের পরবর্তী অযুগ্ম সংখ্যা কোনটা, একের পরবর্তী অযুগ্ম সংখ্যা হবে 3, তার পরবর্তী অযুগ্ম সংখ্যা হবে 5। অর্থাৎ 1 কে যদি আমি x হিসাবে ধরতাম, তাহলে আমি 3 কে কিভাবে ডিনোট করতাম, x প্লাস 2, কারণ x এর ভ্যালু আমি 1 ধরেছি, তাহলে 1 প্লাস 2 মানে 3 হবে। তো সেই কারণে আমি x প্লাস 2 করেছি। এর পরবর্তী অযুগ্ম সংখ্যা একইভাবেই হবে x প্লাস 4, তারপরে অযুগ্ম সংখ্যা হবে x প্লাস 6, x প্লাস 8,
এক্স প্লাস 10 এক্স প্লাস 12 প্লাস এক্স প্লাস হবে 14 এক্স প্লাস হবে 16। কতগুলো হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এক্স প্লাস 18 হবে 10টা, আর এক্স প্লাস 20 হবে কত? 20টা। এই 11টা। এক্স প্লাস 20 মানে 11টা। তো এই সংখ্যাগুলোর যোগফলই বলে দিয়েছে কত? বলে দিয়েছে 253। তো এখানে বসিয়ে দিলাম। তো এখানে দেখো যোগ করে পাবে কটা এক্স আছে, এর মধ্যে 11টা এক্স আছে। তো 11x লিখলাম। সংখ্যাগুলো এখান থেকে যোগ করো। এখানে আছে কত? 2, 2 আর 4 যোগ করলে 6, 6 আর 6 12, 12 আর 8 20, আর 10 30, আর 12 42, আর 14 56, আর 16 62, আর 10 হবে 72, আর 18 হবে 90, 90 আর 20 হবে কত? 110। তো ইকুয়াল টু ভ্যালু কত বলেছে? 253। এবার 11x সমান 110কে সমানের ডান সাইডে নিয়ে যাও, নিয়ে গেলে বিয়োগ করলে এখান থেকে পাবে 3, এখান থেকে পাবে 4, এখানে 1। 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 11 1 11, 3 11 33, মানে এক্স এর ভ্যালু কত পেলে? এক্স এর ভ্যালু পেলে 13। তো এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলে 13। জানতে চাইছে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা। তো এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হবে এক্সই। তো এক্স এর ভ্যালু 13 পেয়েছি, তো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হবে 13। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সব থেকে বৃহত্তম সংখ্যা যদি জানতে চাইতো, তাহলে এক্স প্লাস 20 ভ্যালু আমি বার করতাম। এক্স এর ভ্যালু পেয়ে গেছি 13, 13 প্লাস 20 মানে সব থেকে বৃহত্তম সংখ্যা হবে কত? সব থেকে বৃহত্তম সংখ্যা হবে এখান থেকে 33। 33 হবে কিন্তু সব থেকে বৃহত্তম সংখ্যা। তো যেটা জানতে চাইবে সেইভাবে কিন্তু তোমরা অ্যান্সার করবে। চলে আসো পরের কোশ্চেন। 1-এর 4, 1-এর 3, 2-এর 5, 3-এর 7 ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশের অন্তর্ফল বার করতে বলেছে। তো কিভাবে বৃহত্তম ক্ষুদ্রতম বার করবে তার প্রসেস, আগে বার করো বৃহত্তম সংখ্যা কোনটা। তো 1-এর 3 এবং 1-এর 4-এর মধ্যে কম্পেয়ার করো কোনটা বৃহত্তম। তো গুণ করলে এখান থেকে পাবে 3, কোনাকুনি গুণ করলে এখান থেকে পাবে 4। 3 আর 4-এর মধ্যে কোনটা বড়? 4 বড়। তো বৃহত্তম হলো 1-এর 3। এবার 1-এর 3 আর 1-এর 3 আর কম্পেয়ার করো পাশের যে সংখ্যাটা আছে 2-এর 5, এদের মধ্যে কম্পেয়ার করো। কোনাকুনি আবার একইভাবে গুণ করো। গুণ করলে এখান থেকে পাচ্ছ 5, এখান থেকে পাচ্ছ 6। 5 বড় না 6 বড়? 6 বড়, মানে 2-এর 5 বড় এই বাকি দুটোর থেকে। এবার 2-এর 5 সব থেকে বড় যখন, 2-এর 5 আর 3-এর 7-এর মধ্যে কম্পেয়ার করো। একইভাবে কোনাকুনি গুণ করে 7 দিয়ে কত হচ্ছে? 14। 3 5-এ গুণ করলে 15। 14 বড় না 15 বড়? 15 বড়, মানে সব থেকে বড় যে সংখ্যা সেটা কোনটা? সেটা বলেছে কি সব থেকে বড় সংখ্যা 3-এর 7 হলো সব থেকে বড়। বার করতে হবে এবার সব থেকে ছোট সংখ্যা কোনটা। তো ছোট সংখ্যা ওই একই প্রসেসে বার করো। 1-এর 4 আর 1-এর 3 এই দুটোর মধ্যে কম্পেয়ার করো। 1-এর 4 1-এর 3 এর মধ্যে কম্পেয়ার করলে কোনাকুনি গুণ করলে এখান থেকে 3, এখান থেকে পাচ্ছ 4। তাহলে ছোট কোনটা? ছোট হলো 3। তার মানে সব থেকে ছোট কোনটা? 1-এর 4। আবার 1-এর 4 আর তার পরের সংখ্যা মানে 2-এর 5 এর মধ্যে কম্পেয়ার করো। কোনাকুনি গুণ করলে পাচ্ছ এখানে 5, এখানে পাচ্ছ 4 2 8। ছোট কোনটা? ছোট হলো 5। তার মানে এর মধ্যে এই 1-এর 4 2-এর 5 এর মধ্যে ছোট হলো 1-এর 4। তাহলে আবার 1-এর 4 কে ধরো আর পরেরটার সাথে কম্পেয়ার করো, অর্থাৎ 3-এর 7-এর সাথে কম্পেয়ার করো। এখানেও কোনাকুনি গুণ করো। গুণ করলে এখান থেকে পাচ্ছ 7। এখানে 3 আর 4 গুণ করলে পাচ্ছ কত? 12। ছোট কোনটা? ছোট হলো 7, মানে 1-এর 4 ছোট। তাহলে ছোট ভগ্নাংশ পেলে কোনটা? 1-এর 4। এদের ডিফারেন্স, এদের অন্তর্ফল বার করতে বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তো এখানে বড় থেকে ছোটকে বিয়োগ করে দাও। এখানে লসাগু পাচ্ছ 4 7 28, এখানে 4 7 28, তাহলে 3 4 12 হচ্ছে, আর এখানে 4 7 28 মানে 7 হচ্ছে। তো অ্যান্সার কি হবে? অন্তর্ফল হবে 5/28। দেখো কোন অপশন আছে? অপশন এ তে আছে, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো। একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 ঘন্টা সময় বেশি লাগে। জল পূর্ণ ট্যাঙ্কটা কত সময় খালি হবে? তো একটা নল আছে, আমি ধরে নিচ্ছি এ নল। সে কি করছে? ট্যাঙ্কটাকে ফিল করছে কত ঘন্টায়? 2 ঘন্টায়। এবার বলছে ট্যাঙ্কের নিচে যদি একটা ফুটো থাকে, একটা ছিদ্র থাকে, তাহলে ধরে নিলাম ট্যাঙ্কের নিচে যে ছিদ্রটা সেটা হলো বি, আমি ধরে নিলাম। তাহলে এ নল জল ফিল করছে, বি নল কি করছে? সেই ফুটো দিয়ে জলকে বের করে দিচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে? কারণ এ নল দিয়ে জল কিন্তু বেশি পড়ছে আর বি নল দিয়ে কম জল বেরোচ্ছে। তো এর ফলে কি হচ্ছে? এর ফলে কিন্তু ট্যাঙ্কটা ফিল হচ্ছে।
তো ট্যাঙ্কটা ফিল হতে কিন্তু আগের যে 2 ঘন্টা সময় লাগছিল তার থেকেও কিন্তু আরো 2 ঘন্টা টাইম এক্সট্রা লাগছে। এখানে বলেছে দেখো 2 ঘন্টা সময় আরো বেশি লাগছে। তাহলে আগে 2 ঘন্টা ছিল, এখন আরো 2 ঘন্টা বেশি লাগছে, মানে এখন এই ছিদ্র থাকার কারণে জল ফিল করতে এই পাইপের টাইম লাগছে কত, 4 ঘন্টা টাইম লাগছে। জানতে চাইছে জলপূর্ণ ট্যাঙ্কটা কত সময় খালি হয়ে যাবে। তো এখান থেকে তোমরা ফার্স্টে এলসিএম বার করো, 4 আর 2 এর এলসিএম হলো 4ই হবে, এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে পেয়ে যাবে এর এফিসিয়েন্সি। কিভাবে পাবে, 4 কে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে এর এফিসিয়েন্সি 2 আর এ মাইনাস বি এর এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে যাচ্ছ কত, 1। এবার এখানে খেয়াল করো, এখানে তুমি এর এফিসিয়েন্সি পেয়ে গেছো কত, এর এফিসিয়েন্সি পেয়ে গেছো 2। তো আমি যদি এখানে এর জায়গায় আমি এফিসিয়েন্সি 2 বসাই, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হলে এর থেকে বি এর এফিসিয়েন্সি বাদ গেলে 1 হয়। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 করি, তাহলে আমি 2 থেকে 1 বিয়োগ করলে আমি বলতে পারি যে এ পাইপ জল ভরছে, বি পাইপ জলটাকে মানে বি ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তবুও 1 ইউনিট করে জল ভর্তি হচ্ছে। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1। এখানে টোটাল ক্যাপাসিটি কত, 4। তো টোটাল ক্যাপাসিটিকে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে বি এর মানে ছিদ্র দিয়ে কত টাইম লাগবে জল বেরোতে, অর্থাৎ বি এর কত সময় লাগবে সেটা এখান থেকে পেয়ে যাবে। মানে বি এর সময় লাগবে একটা ভর্তি ট্যাঙ্কে খালি করতে 4 ঘন্টা সময় লাগবে, যেটা আছে দেখো অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 2 ঘন্টায় জল পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটা 3 ঘন্টায় বেরিয়ে যায়। নল দুটি পালা করে 1 ঘন্টা করে করে খোলা থাকলে চৌবাচ্চাটা কত সময় পূর্ণ হবে। মানে এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি পড়িয়েছি। বলেছে ফার্স্টে, আচ্ছা এখানে দেখো, এখানে পালা করে খোলা থাকলে চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে। এখানে একটুখানি ছোট কারেকশন করে নেবে। প্রথমে খোলা হয়, প্রথমে জল পূর্ণ করে সেই নলটি খোলা হয়। মানে আমি জল পূর্ণ নলটা যদি আমি এ ধরে নিই, তো এখানে একটুখানি কারেকশন করে নেবে যে প্রথমে এ পাইপ দ্বারা শুরু করা হয়। তো এখানে দেখো একটা এ পাইপ আছে আর একটা বি পাইপ আছে, প্রতি ঘন্টায় যে কোনো একটা করে খোলা থাকছে। তো এ পাইপ কি করছে, জল ফিল করছে, বি পাইপ জল খালি করছে। আবার বি পাইপের পরে আবার আসবে কি এ পাইপ, সে জল ভর্তি করবে, তারপরে আসবে কি বি পাইপ। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। এর আগে যে ক্লাসগুলোতে অঙ্কগুলো করানো হয়েছিল এই টাইপের কোশ্চেন, সেগুলোর থেকে এটা কিন্তু একটু আলাদা আছে। কেন আলাদা আছে সেটা বলবো। তার আগে দেখো এখানে বলেছে যে এ পাইপ যেটা জল পূর্ণ করছে, সেটাকে আমি এ পাইপ ধরেছি, সেটা জল পূর্ণ করছে কত ঘন্টায়, 2 ঘন্টায় জল পূর্ণ করছে। দ্বিতীয় পাইপটার দ্বারা জল বেরিয়ে যাচ্ছে কত ঘন্টায়, বেরিয়ে যাচ্ছে 3 ঘন্টায়। তো দ্বিতীয় পাইপকে আমি ধরে নিলাম বি পাইপ। বি পাইপ কি করছে, জল খালি করে দিচ্ছে কত ঘন্টায়, 3 ঘন্টায় খালি করে দিচ্ছে। তো 3 আর 2 এর এলসিএম কত হবে, এলসিএম হবে 6। এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাবে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, আর বি এর এফিসিয়েন্সি পাবে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে। এবার বলছে দেখো যে পালা করে 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু এই ট্যাঙ্কটাকে চালানো হচ্ছে, মানে এই নলগুলোকে চালানো হচ্ছে। তো প্রথমে এ পাইপ দিয়ে যখন জলটা পূর্ণ হচ্ছে, তো এ পাইপ প্রত্যেক ঘন্টায় কত ইউনিট করে জল ফিল করছে, 3 ইউনিট করে জল ফিল করছে। তো এ পাইপ 3 ইউনিট করে জল ফিল করছে। বি পাইপ কি করছে, বি পাইপ কিন্তু 2 ইউনিট করে জল খালি করছে। অর্থাৎ দ্বিতীয় ঘন্টায় বি পাইপ কি করছে, জল খালি করছে। মানে ফার্স্ট ঘন্টায় আমি এ পাইপ চালিয়েছি, দ্বিতীয় ঘন্টায় মানে সেকেন্ড আওয়ারে চালিয়েছি বি পাইপ, আবার তৃতীয় ঘন্টায় থার্ড আওয়ারে আমি কি চালাবো, আবার এ পাইপ চালাবো, এ পাইপ কিন্তু জল ফিল করবে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে এ বি এর একটা পেয়ার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ কত ঘন্টার পেয়ার, 2 ঘন্টার পেয়ার। 2 ঘন্টায় এ পাইপ কত ইউনিট জল ভর্তি করছে, 3 থেকে 2 বিয়োগ করে দাও, 1 ইউনিট জল কি করছে, ফিল করছে, দুটো পাইপ মিলে। এবার এখানে দেখো বলছে যে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত পেয়েছো, 6 ক্যাপাসিটি। তার মানে তোমাকে 6 ক্যাপাসিটি জল কিন্তু ফিল করতে হবে। এখানে খেয়াল রাখবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এই 6 এর থেকে কম ইউনিট জলটাকে ফিল করবে। মানে এই 1 ইউনিট করে জল ফিল হচ্ছে 2 ঘন্টায়, তাহলে আমি এর সাথে কিন্তু 1 ইউনিটের সাথে 6 গুণ করবো না, 1 ইউনিটের সাথে 5 গুণ করবো। মানে 5 ইউনিট জলকে ফিল করাবো। 5 ইউনিট জলকে যদি আমি ফিল করাই, তাহলে আমি কিন্তু একটা পেয়ার পেয়ে যাবো। তাহলে 5 ইউনিট জল আমি যদি ফিল করাই, এর সাথে আমি 5 গুণ করব, টাইমের সাথেও আমি কত গুণ করব, 5 গুণ করব। তো টাইমের সাথে 5 গুণ করলে কত হচ্ছে, 5 দুগুণ 10 ঘন্টা। 10 ঘন্টায় কত ইউনিট জল ফিল হচ্ছে, 10 ঘন্টায়
5 ইউনিট জল ফিল হচ্ছে। আমি কেন 6 ইউনিট জল ফিল করলাম না তার কারণটা এইবার তোমরা বুঝতে পারবে। এই 5 ইউনিট জল ফিল করার পর এখানটায় খেয়াল করো, আমি সবুজ কালি দিয়ে মার্কিং করছি, এই উপরে লাইভের নিচে দেখতে পাচ্ছ, এখানে ফিল করার পর এরা তো এই পেয়ারে চলছিল, এর পরবর্তীতে মানে এই পেয়ারে চলার পর মানে বি পাইপের পর তার পরবর্তী আসছে কে, পরবর্তী আসছে এ পাইপ। এ পাইপ 1 ঘন্টায় কত ইউনিট জল ফিল করছে? 3 ইউনিট জল ফিল করছে। কিন্তু তোমার এখনো বাকি আছে কত ইউনিট? 5 ইউনিট ফিল হয়ে গেছে, 1 ইউনিট জল কিন্তু এখন ফিল করতে হবে। এখানে বলেছে কি চৌবাচ্চাটা কত সময় লাগবে পূর্ণ হতে, তার মানে চৌবাচ্চাটা এখনো 1 ইউনিট জল দিলে ফিল হয়ে যাবে, কিন্তু এ পাইপ ফিল করছে কত? এ পাইপ ফিল করছে 3 ইউনিট। তাহলে 1 ঘন্টায় 3 ইউনিট, 3 ইউনিট, 3 ইউনিট জল ফিল করছে কত ঘন্টায়? 1 ঘন্টায় 1 ইউনিট জলের আমার প্রয়োজন ফিল করা, তো 1 ইউনিট জল ফিল করতে টাইম লাগবে 1 এর 3 ঘন্টা। 1 এর 3 ঘন্টা মানে কত মিনিট? এর সাথে 60 গুণ করে দাও, 60 গুণ করলে মিনিট পেয়ে যাবে, 3 20 60 মানে কত সময় লাগবে? 20 মিনিট সময় লাগবে। অর্থাৎ এখানে টাইম লাগছে কত? আগে তো 10 ঘন্টা লাগছিল, 10 ঘন্টার সাথে আরো 20 মিনিট লাগবে, 10 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে, যেটা আছে অপশন ডি তে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। যদি ডাউট থাকে আবারও বলছি, তোমরা ক্লাসটা শেষ হওয়ার পর ভিডিওটা আরো আরেকবার দেখবে, দেখলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে আবারও বলছি, অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 10টা এবং 11টার মধ্যে কোন সময়ে একটি ঘড়ি দুটি কাঁটা একে অপরের বিপরীত থাকবে? অর্থাৎ মিনিটের কাঁটা যদি সাপোজ ধরো এই অ্যাঙ্গেলে আছে, তাহলে ঘন্টার কাঁটা এইরকম অ্যাঙ্গেলে থাকবে, মানে কি থাকছে? সরল রেখায় থাকছে একে অপরের বিপরীত, মানে দুজনের মুখ দুদিকে থাকছে। তো সেটা 10টা থেকে 11টার মধ্যে কোন সময় হবে? তো এই টাইপের কোশ্চেন কিন্তু ফার্স্টের দিকের যে ক্লাস গুলো হয়েছিল, মানে ম্যাথের এই যে টার্গেট ব্যাচের যে ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাস হয়েছিল, সেখানে কিন্তু পড়িয়েছিলাম এবং একটা সূত্র মনে রাখতে বলেছিলাম, যেটার দ্বারা কিন্তু প্রত্যেকটা টাইপের কোশ্চেন তোমরা সলভ করতে পারতে। তো সেই কোশ্চেন সেই সূত্রটা আরো আরেকবার এখান থেকে ডিসকাস করে দিচ্ছি। সূত্রটা কি? সূত্রটা হলো অ্যাঙ্গেল, এই মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল ইকুয়াল টু, সূত্রটা হলো 60 ইন্টু এইচ মাইনাস 11m বাই 20। অনেকে এই সূত্রটা কিভাবে পড়ে হচ্ছে 30h মাইনাস 11 বাই 2m। তো একই ব্যাপার, আমি এখানে 60 লিখেছি আর নিচে টোটালটা বাই 2 দিয়েছি। তো যার যেটা, যদি কেউ এই সূত্রটা মনে রাখো তো এই সূত্রটাও মনে রাখতে পারো, যার যেটা সুবিধা সে সেইভাবে মনে রাখতে পারো। তো এখানে দেখো অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেলের জায়গায় লেখো 180 ইকুয়াল টু 60 ইন্টু আওয়ার। আওয়ারের জায়গায় 10 লিখবে না 11 লিখবে? কোনটা লেখা উচিত? আওয়ারের জায়গায় 10টা থেকে 11টার মধ্যে টাইম, মানে 10টা বেজে কোনো একটা মিনিট আমরা বলি, যেমন 10টা বেজে 35 মিনিট হয়েছে, বা 10টা বেজে 45 মিনিট হয়েছে, বা 10টা বেজে 15 মিনিট হয়েছে, এটাই হলো 10টা থেকে 11টার মধ্যে টাইম। তাহলে এখানে যে আওয়ার হ্যান্ডটা আমি লিখবো সেটা কত? সেটা লিখবো আমি এখানে কত? সেটা আমি এখানে লিখবো 11। সেটা আমি এখানে লিখবো কত? সেটা আমি এখানে আমি লিখবো কত? 10, কারণ 10টা বেজে টাইম। এবার এখানে মিনিট আওয়ার কত, মানে কত মিনিটে সেটা দুটো মুখ দুদিকে থাকবে, মানে বিপরীতে থাকবে। তো সেটা আমার এখানে বার করতে হবে। তো এখানে মিনিটের জায়গায় আমি m লিখলাম বাই 2। এবার এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই অ্যান্সার পেয়ে যাবে। তো এখান থেকে 2 কোনাকুনি গুণ হয়ে গেলে হয়ে যাচ্ছে কত? 360 ইকুয়াল টু 600 মাইনাস কত হচ্ছে? 11m। 11m হচ্ছে। তো m এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে 11m সমানের লেফট হ্যান্ড সাইডে চলে আসলো, আর 600 থেকে 360 বিয়োগ করে দিলে থাকছে কত? 240। তাহলে মিনিট মানে কত হচ্ছে? 240 বাই 11, 11 দিয়ে ভাগ করো, 11 2 22, আর থাকছে কত? 20, মানে 11 1 11, 21 পূর্ণ 9 11 মিনিট। তাহলে 21 পূর্ণ 9 11 মিনিট কটা বেজে? 11টা বেজে না 10টা বেজে? অবভিয়াসলি 10টা বেজে 21 পূর্ণ 9 11 মিনিটে ঘড়ির দুটো কাঁটা কিন্তু একে অপরের বিপরীতে থাকবে। কোন অপশনে আছে? দেখো 10টা বেজে 21 বাই 9 11 মিনিট আছে অপশন এ তে। অপশন নাম্বার এ এর
সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এক ব্যক্তি দুটো ঘড়ি বিক্রি করেন, প্রত্যেকটির দাম কত? 99 টাকা। একটি ঘড়ি 10% লাভে এবং আরেকটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেন। একত্রে তার লাভ কিংবা ক্ষতির শতকরা পরিমাণ কত? তো এখানে একটা ঘড়ি কি করছে? 10% লাভে বিক্রি করছে, অর্থাৎ প্রফিটে বিক্রি করছে, আরেকটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করছে। তো এখানে সাকসেসিভের কনসেপ্ট চলে আসছে, অর্থাৎ সাকসেসিভের সূত্র কি পড়িয়েছিলাম? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো এই প্লাসটা কিন্তু এই আগের যে সাইন দুটো আছে সেই ওয়াইজ চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? এখানে দেখো, এখানে আছে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ গুণ করলে কি হচ্ছে? নেগেটিভ, তাই এখানে বসালাম নেগেটিভ। এবার এক্স ওয়াই গুণ মানে 10 ইন্টু 10 বাই কত? 100। এখানে কাটাকুটি করলে থাকছে দেখো 10 আর 10 এখান থেকে কেটে গেল মানে 0, আর এখানে পড়ে থাকছে কত? -1। মাইনাসটা ডিনোট করছে কিসের জন্য? মাইনাসটা ডিনোট করছে ক্ষতির জন্য, অর্থাৎ কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 1% লস হচ্ছে, 1% ক্ষতি হচ্ছে। কোন অপশনে আছে? অপশন এ তে আছে, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসো। কোন বস্তু 19% লোকসানে বিক্রয় করার পর বিক্রয় মূল্য 162 টাকা যদি আমি বর্ধিত করি, তাহলে আমার 17% লাভ হয়। মানে আগে বিক্রি করছিল, আমি এখানে ধরছি মিডিলে 100 টাকা, একটা আমি এটা সাপোজ ধরে নিচ্ছি, আগে বিক্রি করছিল এই 100 টাকার রেসপেক্টে 19% লসে। তো 19% লস মানে কত টাকায় বিক্রি করছিল? 81 টাকায় বিক্রি করছিল। এবার এর সাথে এই 81 টাকা যখন বিক্রি করছিল, এর সাথে কিছু একটা টাকা, যেটা এখানে কোশ্চেনে বলেছে 162 টাকা, যদি আমি অ্যাড করি, তাহলে এখন আমার লাভ হচ্ছে কত? 17%। মানে এখন আমি সেটাকে বিক্রি করতে পারছি কত? 117 টাকায় বিক্রি করতে পারছি। তাহলে এই দুটোর মাঝখানে কিন্তু ডিফারেন্সটা কত? সেটারই ভ্যালু কিন্তু এই 162। তাহলে 117 থেকে 81 ডিফারেন্স কত? ডিফারেন্স এখানে বিয়োগ না করে তোমরা এইভাবেও করতে পারো, 19 আর 17 যোগ করে দিতে পারো। তো 19 আর 17 যোগ করলে কত হবে? যোগ করলে হবে 36। এই 36%-এর ভ্যালু বলে দিয়েছে কত? ভ্যালু বলে দিয়েছে 162। জানতে চাইছে ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য অবভিয়াসলি 100% হবে। তো 100%-এর ভ্যালু কত? তো 162 বাই 36 ইন্টু কত? 100%। 6 দিয়ে কাটো, 6 6 36, 6 দিয়ে কাটো, 6 2 12, 6 7 42, 3 2 6, 3 9 27, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 50, 5 9 45, হচ্ছে কত? 450। 450 টাকা হচ্ছে কত? ক্রয় মূল্য। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি অটো রিক্সা 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায়, তবে অটো রিক্সা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? কত ডিস্টেন্স সে অতিক্রম করেছে? তো 2 ঘন্টা 30 মিনিট চলেছে, আরো তার সাথে কত ঘন্টা চলেছে? 1 ঘন্টা চলেছে। তাহলে টোটাল টাইম কত এখান থেকে পেয়ে যাচ্ছ এই দুটো টাইমকে যোগ করলে? তো 2 ঘন্টা 30 মিনিট, তার সাথে আরো 1 ঘন্টা যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 3 ঘন্টা 30 মিনিট হচ্ছে। 3 ঘন্টা 30 মিনিট, এটাকে ঘন্টায় কনভার্ট করলে, মানে মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলে কত হবে? এটাও কিন্তু এখানে ঘন্টা হয়ে যাচ্ছে, ভাগ করলে হাফ, মানে 3 পূর্ণ 1 2 ঘন্টা। 3 পূর্ণ 1 2 ঘন্টা, 3 পূর্ণ 1 2 ঘন্টা মানে কত হচ্ছে? 3 2 6, 7/2 ঘন্টা হলো টোটাল টাইম। এবার এখানে বলছে অটোরিক্সার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? তো সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্স জানতে চাইছে, তো ডিস্টেন্স সমান কি? স্পিড ইনটু টাইম। স্পিড কত? স্পিড হলো 40 কিলোমিটার পার আওয়ার। টাইম কত লাগছে? 7/2 ঘন্টা। 2 দিয়ে কাটলে এখান থেকে হচ্ছে কত? 20। 20 ইন্টু 7 গুণ করলে কত হচ্ছে? 140। 140 কিলোমিটার। 140 কিলোমিটার। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি ক্লাবের 30% সদস্য ইংরাজি জানেন, 40% সদস্য হিন্দি জানেন, 10% সদস্য উভয় ভাষায় ইংরাজি এবং হিন্দি জানেন, এবং বলছে 48 জন সদস্য ইংরাজি এবং হিন্দি কোনো ভাষাই কিন্তু জানে না। তবে ক্লাবের সদস্য সংখ্যা কত? তো এখানে ভেন ডায়াগ্রাম দিয়ে করলেই তোমরা সহজে বুঝতে পারবে। এটাকে ধরো ইংলিশ, ইংলিশকে ই লিখলাম, আর এটাকে ধরো হিন্দি। তো ইংলিশ কত পার্সেন্ট লোক জানে? 30% লোক ইংলিশ জানে। হিন্দি কত পার্সেন্ট লোক জানে? 40% লোক হিন্দি জানে। ইংলিশ হিন্দি উভয় জানে কত পার্সেন্ট? 10%।
তাহলে যদি বলি শুধুমাত্র ইংলিশ জানে কত পার্সেন্ট, তাহলে 30 থেকে এই উভয় যেটা 10% এটাকে বিয়োগ করতে হবে। 30 থেকে 10 বিয়োগ করলে হয়ে যাবে কত, 20% শুধুমাত্র ইংলিশ জানে। একইভাবে শুধুমাত্র হিন্দি জানে কতজন, 40 থেকে 10 বিয়োগ করে দাও, শুধুমাত্র হিন্দি জানে 30%। এবার এই মিডিলের এই পার্সেন্টেজ গুলো যোগ করো। তো এরা দেখো 20% ইংলিশ জানে, 10% ইংলিশ হিন্দি দুটোই জানে, আর 30% শুধুমাত্র হিন্দি জানে, মানে এরা কমপক্ষে একটা করে ল্যাঙ্গুয়েজ জানে। কিন্তু এখানে কোশ্চেনে দেখো বলেছে যে 48 জন যে ব্যক্তি, সেই 48 জন ব্যক্তি কিন্তু কোনো ভাষাই জানে না হিন্দি এবং ইংলিশের মধ্যে। তাহলে কত পার্সেন্ট জানে না সেটা এখান থেকে পেয়ে যাবে। তো জানে কতজন সেটা আগে বার করো। জানে হলো 20 + 10 + 30, যোগ করো, এখান থেকে পাবে কত, 60% লোক জানে। তাহলে কোনো ল্যাঙ্গুয়েজ জানে না এমন সংখ্যা কত পার্সেন্ট, 100 থেকে 60% টাকে বিয়োগ করে দাও, 40% লোক কিন্তু জানে। এবং এই 40%-এর ভ্যালুই দেখো বলে দিয়েছে যে 40% লোক কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ জানে না, এবং এই 40%-এর ভ্যালুই দেখো কোশ্চেনে বলেছে যে 48, মানে 48 সদস্য কোনো কিছুই জানে না। তাহলে ক্লাবের টোটাল সদস্য কত সেটা জানতে চাইছে, মানে 100%-এর ভ্যালু জানতে চাইছে। তাহলে 40% মানে 40% ইকুয়াল টু 48, 1% মানে 48/40, 100% মানে এর সাথে 100 গুণ করো। তো 2 দিয়ে কাটলে এখান থেকে 0 0 কাটলো, তারপরে 2 দিয়ে কাটলে 2 2 4, 2 দিয়ে কাটলে 5 2 10, তারপর এখান থেকে 2 দিয়ে কাটো, কাটলে হচ্ছে কত, 24, 5 24 কত, 5 24 120, 120 জন ক্লাবে কিন্তু টোটাল সদস্য আছে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এবং এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের a কিউব মাইনাস b কিউবের যে সূত্র, সেই সূত্রটা জানতে হবে। এখান থেকে ডাইরেক্ট লিখছি এর পরবর্তী যে স্টেপটা। পরবর্তী স্টেপটা দেখো, এখানে এক্সটাকে ভেতরে গুণ করে দাও, গুণ করে দিলে এখান থেকে পাবে 3x, এখান থেকে পাবে -2। -2 কেন, এই এক্সটা যখন এখানে গুণ করবো, এই এক্স আর এই এক্স কিন্তু কেটে যাচ্ছে, তো -2 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 3/x। এবার এই এক্স গুলোকে সমানের এক সাইডে নিয়ে আসি, 3x মাইনাস কত হচ্ছে 3/x ইকুয়াল টু কত হচ্ছে 2। এবার এখান থেকে আমি 3 কমন নিই, 3 কমন নিলে হচ্ছে কত, x মাইনাস 1/x/2। এবার এই 3 কে সমানের ডান সাইডে পাঠালে হয়ে যাচ্ছে কি, হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে এখানে 2/3। এবার এখানে দেখো কোশ্চেনে কি জানতে চাইছে, a কিউব মাইনাস b কিউব মানে x কিউব মাইনাস 1/x কিউব। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো সেটাই আমরা এখানে পুট করব। এখানে আমি a হিসেবে ধরে নিলাম x, আর b হিসেবে ধরে নিলাম 1/x। তো এখানে উভয় সাইডে, এখানে লাস্ট পর্যন্ত সমীকরণ এই জায়গা থেকে পেয়েছি কি, এখানে পেয়েছি আমি x মাইনাস 1/x। তো এখানে আমি সমানের উভয় সাইডে যদি আমি কিউব করে দিই, এখানেও কিউব এদিকেও কিউব, তাহলে কোনো কিছুই আমি করছি না। এবার এই কিউবের সূত্রে এটাকে আমি ভাঙছি, a কিউব মাইনাস b কিউবের সূত্রে। তো ভাঙলে কি হচ্ছে, x এর কিউব মাইনাস b এর কিউব মানে a এর কিউব মাইনাস b এর কিউব মাইনাস 3 ইন্টু এখানে a বলতে x, b বলতে 1/x ইন্টু a মাইনাস b বলতে x মাইনাস 1/x ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু 2 এর কিউব বাই 3 এর কিউব। তো এখানে আমি কিউব করে দিচ্ছি, 2 এর কিউব মানে কত 8, 3 এর কিউব মানে কত হচ্ছে 27, তো 8/27। এবার এখানে খেয়াল করো, এই x আর এই x এখান থেকে কেটে যাচ্ছে, আর এখানে কিউব করার আগে দেখো আমি x মাইনাস 1/x এর ভ্যালু কি পেয়েছিলাম, 2/3। সেই 2/3টা আমি কিন্তু এখানে পুট করব। তো একটাই সমীকরণটা আমি এখানে লিখছি, x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু x মাইনাস 1/x ইকুয়াল টু কত, 8/27। এই x ইন্টু 1/x এর ভ্যালুটা কিন্তু আমি এখানেই পেয়েছিলাম, কি পেয়েছিলাম 2/3। তো এর জায়গায় আমি এটা তুলে দিয়ে এখানে আমি লিখবো কি 2/3। তো লিখলাম, এখানে 3 3 কেটে গেল। তো x কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু দেখো এখান থেকে পাচ্ছ -2, -2 সমানের ডান সাইডে চলে গেলে হয়ে যাবে 8/27, 8/27 প্লাস এখান থেকে হবে কত, +2। এবার এখান থেকে যোগ করো, 27 এখানে থাকছে 8, 27 দুগুণ কত হচ্ছে 54, 54 যোগ করলে হচ্ছে কত, এখান থেকে 62/27। মিশ্র ভগ্নাংশে আনলে হবে কত, 27 দুগুণ 54,
27 দুগুণ 54 মানে 2 পূর্ণ 27 দুগুণ 54, 2 পূর্ণ হচ্ছে কত 8 এর 2 পূর্ণ 8 এর 27। কোন অপশনে আছে? অপশন ডি তে আছে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এক গাছি দড়ি মেপে দেখা গেল তা 200 মিটার লম্বা, কিন্তু পরে দেখা গেল যে মিটার দড়ি দিয়ে মাপা হয়েছে মানে মাপক দড়ি যেটা, সেটা প্রকৃত 1 মিটার অপেক্ষা 3 সেন্টিমিটার কিন্তু সে বেশি, মানে প্রকৃত মিটার অপেক্ষা 1 মিটার হওয়া উচিত ছিল যেটা দিয়ে মাপছে, তার থেকে 3 সেন্টিমিটার সেটা কিন্তু বেশি। তাহলে যে দড়িটা মেপে তোমার দোকানদার দিল, মানে দোকানদারের কিন্তু একটা মাপক স্কেল আছে, সেই স্কেলটা 1 মিটারের থেকে 3 সেন্টিমিটার কিন্তু বেশি, এবং তুমি বলেছো 200 মিটার দড়ি দিতে। এবার সে কিন্তু জানে না, সে ওই এক স্কেল করে মেপে মেপে 200 স্কেল মানে 200 মিটার দড়ি তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আদতে সে কিন্তু প্রতি মিটার যখন মাপছিল সেই প্রতি মিটার মাপার সময় 3 সেন্টিমিটার করে দড়ি তার বেশি চলে আসছিল। তো তাহলে তোমার কাছে দড়ি যেটা আসছে সেটা প্রকৃত দৈর্ঘ্য কত সেটা এখানে জানতে চাইছে। তো 200 মিটার মেপেছে, 200 বার মেপেছে পার মিটার, প্রত্যেক মিটারে কত সেন্টিমিটার করে? 3 সেন্টিমিটার করে, তাহলে 3 সেন্টিমিটার, তাহলে কত সেন্টিমিটার দড়ি তোমার এক্সট্রা এসছে? গুণ করে দাও, 600 সেন্টিমিটার দড়ি তোমার এক্সট্রা এসছে। 600 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে 100 দিয়ে ভাগ করলে হয়ে যায় 6 মিটার। তাহলে 6 মিটার দড়ি তোমার এক্সট্রা চলে এসেছে, তার মানে তোমার কাছে 200 মিটার দড়ি তো এসছে, তাছাড়া আরো 6 মিটার দড়ি এসছে, তাহলে টোটাল কত দড়ি? তোমার কাছে 206 মিটার দড়ি চলে এসছে, যেটা আছে অপশন ডি তে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 25টা কোশ্চেন ছিল। এবার এর আগের দিনের ক্লাসে যখন 19টা কোশ্চেন তোমাদের করানো হয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে কোশ্চেন সেট করতে পারিনি, সেই কারণে 19টা কোশ্চেন রেখেছিলাম, কিন্তু বাকি যে 6টা কোশ্চেন থেকে যাচ্ছে সেই 6টা কোশ্চেন আমরা পরবর্তী ক্লাসে কমপ্লিট করাবো। তো সেই 6টা কোশ্চেন আমরা এরপরে অ্যাড করেছি, অর্থাৎ আজকের ক্লাসে প্রায় কিন্তু তোমাদের 31টা কোশ্চেন থাকছে। তো চলে আসো পরবর্তী কোশ্চেন, পেট্রোলের দাম। আচ্ছা, এখানে আবারও বলছি, যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, এবং লাইক করলে হবে না, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, এবং এর পাশাপাশি ক্লাসের শেষে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে বাড়িতে কমপক্ষে 3 থেকে 4 বার কিন্তু কোশ্চেনটা প্র্যাকটিস করবে। তো পরের কোশ্চেন দেখো, এখানে বলছে পেট্রোলের দাম 25% বৃদ্ধি পায়, একজন ব্যবহারকারীকে কি পরিমাণ ব্যবহার কমাতে হবে যাতে করে পেট্রোলের জন্য অতিরিক্ত সে খরচ না করে? তো এখানে দেখো, যখনই 25% বৃদ্ধি বলবে আর কোনো কিছু যখন কমাতে বলবে, তো চোখ বন্ধ করে অ্যান্সার মার্কিং করবে কি 20%। এটা জাস্ট এক্সাম চলে এসছে বলে সেই কারণে বলে দিলাম, এবং এইভাবেও তোমরা সলভ করতে পারবে। এই যেটা বলে দিলাম, এই 25% হোক বা আদার্স পার্সেন্ট হোক, সেটা কিভাবে পারবে ম্যাথস বাই সন্তু স্যার চ্যানেলে কিন্তু ডিটেলসে পড়ানো হয়েছে, এবং সেখানে কিন্তু ফার্স্টে বেসিক মেথড, তারপরে আরেকটা মেথড দেখানো হয়েছে, এবং তারপরে কিভাবে উইদিন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে সেই প্রসেসও কিন্তু সেখানে দেখানো হয়েছে। তো টাইম পেলে অবশ্যই কিন্তু সেই ক্লাসটা ভিজিট করবে এবং সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে। তো এখান থেকে দেখো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কেন 25% বৃদ্ধি হলে তার কত 20% কমাতে হবে খরচ। তো এখানে দেখো, আগে ছিল, আমি ধরে নিচ্ছি 100 টাকা তেলের দাম, এখন 25% কি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। 25% বৃদ্ধি পাওয়া মানে এখন তেলের দাম হয়ে গেছে 125 টাকা। এবার সে তার কনজাম্পশন কমাবে, কারণ এখন তার দাম হয়ে গেছে 25 টাকা, কিন্তু সে 100 টাকায় কিন্তু সে তেল কিনতে চায়, তাহলে তার কত টাকা কম দামে তেল কিনতে হবে? 25 টাকা কমে। তাহলে 125-এ 25 ইউনিট তার কনজিউম কম করতে হবে। একের মধ্যে কত, 100-এর মধ্যে কত, কাটাকুটি করো, 25 5 25 125, 5 দিয়ে কাটলে 100-কে 20, মানে 20% কিন্তু তাকে ব্যবহার কমাতে হবে। তো অপশন এ এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে, কোনো একটি সংস্থা 40% কর্মী মাধ্যমিক পাস, বাকিদের 50% গ্রাজুয়েট, এবং বাকি 180 জন পোস্ট গ্রাজুয়েট, তাহলে গ্রাজুয়েট কর্মীর সংখ্যা কতজন এখানে বার করতে বলেছে। তো আমি ধরে নিচ্ছি যে এই কোম্পানিতে বা এই সংস্থাতে টোটাল কর্মীর সংখ্যা এক্স জন। তো টোটাল কর্মীর সংখ্যা যদি এক্স জন হয়, তাহলে মাধ্যমিক পাস কতজন? মাধ্যমিক পাস হলো 40%। তো মাধ্যমিক পাস যদি 40% হয়, তো 40% 100% থেকে বিয়োগ করে দিই, তাহলে বাকি কারা পড়ে থাকছে? বাকি থাকছে 60%। এখানে পরের লাইনেই বলেছে দেখো, বাকিদের, তাহলে বাকি যে ক্যান্ডিডেট পড়ে থাকছে সেটা কত? 60%, মানে 60/100 এতজন ক্যান্ডিডেট কিন্তু বাকি পড়ে থাকছে। এই বাকি যেটা পড়ে থাকলো, এদের 50% কি করেছে? 50% ক্যান্ডিডেট কিন্তু গ্রাজুয়েট করেছে। তো
তো 50% ক্যান্ডিডেট যদি গ্রাজুয়েট করে তাহলে আবার এর টোটালটাকে 100% ধরে নাও, 50% গ্রাজুয়েট করলে বাকি থাকছে কত পার্সেন্ট, বাকি থাকছে 50%, অর্থাৎ বাকি কত 50% মানে 50/100, এবং সেটারই বলেছে ভ্যালু বলেছে দেখো 180, মানে এই গ্রাজুয়েট করার পর বাকি যেটা পড়ে থাকছে তারা কি করেছে পোস্ট গ্রাজুয়েট, তার ভ্যালু দেখো বলে দিয়েছে কত 180। এবার এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। এক্স এর ভ্যালু পাওয়ার অর্থ কি, টোটাল এমপ্লয়ি, টোটাল টোটাল কর্মী, টোটাল কর্মী পাবে, কারণ এক্স আমি কি ধরেছিলাম টোটাল কর্মী সংখ্যা। তো এখান থেকে কাটাকুটি করো, দেখো এখান থেকে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 6 30, 3 5 15, 3 থাকছে, হ্যাঁ 5 6 30, 6 দিয়ে কাটো, 6 ছক 34, এক্স এর ভ্যালু কত পেলে, এক্স এর ভ্যালু পেলে 600, অর্থাৎ এই সংস্থায় টোটাল কর্মী সংখ্যা কত, টোটাল কর্মী সংখ্যা 600, কিন্তু সেটা জানতে চাইনি, জানতে চাইছে যে গ্রাজুয়েট ওলা কর্মী সংখ্যা কত। তো টোটাল কর্মী, এই যে সমীকরণটা তুমি এখানে বসিয়েছো সেই সেম সমীকরণ এখানে বসাও, এক্স এর জায়গায় খালি 600 বসাও, 600 জন টোটাল কর্মী, তার মধ্যে যদি 40% মাধ্যমিক পাস হয় তাহলে 60% মাধ্যমিক পাস বাদ দিয়ে বাকি যারা পড়ে থাকছে তারা। তারপর দেখো সেই বাকিদের মধ্যে 50% গ্রাজুয়েট বলেছে, তাহলে 100 এর মধ্যে 50% যদি গ্রাজুয়েট হয় তাহলে নন মানে সেই 50% গ্রাজুয়েট ছাড়া বাকি কারা পড়ে থাকছে, বাকি থাকছে 100 থেকে 50 বাদ দিলে 50%, এবং তারাই কি, তারাই হলো কিন্তু গ্রাজুয়েট। আচ্ছা এখানে এটা পোস্ট গ্রাজুয়েট না করলেও হবে, এখানে 50% বলেছে, মানে বাকি যারা আছে তাদের 50%, তো তাদের 50% মানে 50/100 এর সাথে গুণ করো, গুণ করলে এখান থেকেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে যে কতজন গ্রাজুয়েট পাস করেছে। তো এখানে 0 0 কেটে গেল, এখান থেকেও 0 0 কেটে গেল, তো এখান থেকে 5 6 কত হচ্ছে, 5 6 30, তার সঙ্গে 6 গুণ মানে 180 জন গ্রাজুয়েট করেছে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি টেলিভিশন সংস্থা 20% লাভ করে, প্রতিটি টিভি 14,400 টাকায় বিক্রি করে। যদি উৎপাদন খরচ 15% কমে যায়, উৎপাদন খরচ 15% যদি বৃদ্ধি পায় তাহলে নতুন বিক্রয় মূল্য কি হবে যদি 15% সে লাভ করে। তো সবার আগে এখান থেকে তোমাকে বার করতে হবে কি, বার করতে হবে টিভির ক্রয় মূল্য কত, কারণ 20% লাভে টিভিটা বিক্রি করছে কত, 14,400 টাকায়। তো 14,400 টাকা যেটা, সেটা হলো বিক্রয় মূল্য, আর 20% লাভ বলেছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাতে যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত, 120। তার মানে 120-র ভ্যালু এখানে বলা আছে, তো 120 এখানে নিচে চলে আসবে। এখানে বার করতে হবে কস্ট প্রাইস কত, সিপি কত, মানে 100 এর ভ্যালু বার করতে হবে। তো এখান থেকে 0 0 কাটো, 12 দিয়ে কাটলে 12 12 144, 0 পড়ে থাকলো, অর্থাৎ কস্ট প্রাইস কত মানে ক্রয় মূল্য কত, সেই টিভিটার ক্রয় মূল্য হলো 12,000 টাকা। এবার এখানে ক্রয় মূল্য পেয়ে গেছো, এবার এখানে বলছে যে যদি উৎপাদন খরচ 15% বৃদ্ধি পায় তাহলে নতুন বিক্রয় মূল্য কি হবে 15% লাভ করতে গেলে। তো এখানে যদি উৎপাদন খরচ 15% বৃদ্ধি পায় তাহলে এখন নতুন কস্ট প্রাইস কি হবে, আগের কস্ট প্রাইস ছিল 12,000 টাকা, যদি নতুন আমি আবার বসাই 15% যদি আমার উৎপাদন খরচ বেড়ে যায় তাহলে 15% উৎপাদন খরচ বেড়ে যাওয়া মানে 100 টাকায় 15 টাকা বেড়ে যাবে, মানে 115% বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখন এখন ক্রয় মূল্য হয়ে দাঁড়াচ্ছে কত, এখন ক্রয় মূল্য হয়ে দাঁড়াচ্ছে 12,000-এর সাথে 115%, মানে 115/100। এখানে 0 0 কেটে গেল, এখান থেকে গুণ করো 120-র সাথে 115, 120-র সাথে 115 মানে 12 আর 15 গুণ করো, এখান থেকে 200 230, আর এখান থেকে 115, এখানে 0 5 আর 3 8, এখানে হচ্ছে 3, এখানে 1, মানে 1380, আরেকটা জিরো থেকে গিয়েছিল সেই জিরোটা এখানে বসিয়ে দিলাম। তো এখন কস্ট প্রাইস কত হচ্ছে, এখন কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 13,800 টাকা। এবার এই কস্ট প্রাইসের ওপরে এখন কি করছে, আরো 15% লাভ করছে, মানে 115/100 টাকা লাভ করছে। তো লাভ করলে এখন তার বিক্রয় মূল্য কত সেটাই এখানে জানতে চাইছে। তো এখানে বিক্রয় মূল্য পেয়ে যাবে, এটাই হলো সেলিং প্রাইস। এই 138 আর 115 গুণ করবে, গুণ করলে এখান থেকে পাবে 15,870, মানে অপশন এতে যেটা আছে এটাই কিন্তু এর সঠিক অ্যান্সার হবে। এই কোশ্চেনটা যারা ভালোভাবে প্র্যাকটিস করেছে তাদের করার যে প্রসেস, সেই প্রসেসটা আমি এখানে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে ফার্স্টে বলেছে 14,400 টাকা,
এর সাথে আগে তোমার ক্রয় মূল্য বার করতে হবে। তো ক্রয় মূল্য মানে কত, 20% লাভ হচ্ছে, তাহলে 20% মানে 120 টাকা বিক্রয় মূল্য। 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকা। তো 100 ভ্যালু এখান থেকে পেয়ে গেলে, এবার এইটা পেয়ে গেলে কি, এইটা পেয়ে গেলে তোমার আগের ক্রয় মূল্য। এবার বলছে 15% যদি উৎপাদন খরচ বেড়ে যায় তাহলে 115% এর সাথে গুণ করে দাও, তো এটা হয়ে যাবে এখনকার ক্রয় মূল্য। আবার বলছে 15% লাভে বিক্রয় করতে হবে, তো 15% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে, এর সাথে আবার 15% গুণ করে দাও, মানে 115/100। এইখান থেকে কাটাকুটি করে তোমরা চট জলদি অ্যান্সার বার করতে পারবে। তো এটা হলো কি, এটা হলো কিন্তু বেস্ট প্রসেস, মানে এক্সাম হলে কিভাবে সলভ করতে হয় সেই প্রসেস উপরে দেখিয়ে দিলাম। এত আলাদা আলাদা ভাবে কাটাকুটি করার কোনো দরকার নেই, এইভাবে কিন্তু তোমরা সলভ করতে পারবে। চলে আসো পরের কোশ্চেনে। 30টি দ্রব্যের বিক্রয় মূল্য কত বলেছে, 30টি দ্রব্যের বিক্রয় মূল্য বলেছে 25টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা এখানে বার করতে বলেছে। তো আমি এখানে ধরে নিচ্ছি একটা দ্রব্যের ক্রয় মূল্য কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি 1 টাকা। তারপরে এখানে দেখো বলেছে 25টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান বলেছে, তো 25টি দ্রব্যের কস্ট প্রাইস তাহলে কত হবে, একটা দ্রব্য কিনতে যদি 1 টাকা লাগে তাহলে 25টা দ্রব্যের ক্রয় মূল্য কত লাগবে, 25 × 1 মানে 25 টাকা। একইভাবে 30টি দ্রব্যের ক্রয় মূল্য কত, 30টি দ্রব্যের ক্রয় মূল্য হবে 30 টাকা। তাহলে এখানে কোশ্চেনে কি বলেছে, 30টি দ্রব্যের বিক্রয় মূল্য 25টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, মানে 30টা এই যে দ্রব্য এটা বিক্রি করছে 25টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান, মানে 25 টাকায় কিন্তু 30টা জিনিস বিক্রি করছে, অথচ 30টা জিনিস কিনতে তার টাকা লেগেছিল কত, 30 টাকা। মানে তার কি হচ্ছে, তার কিন্তু লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে, 30 টাকায় কিনেছিল 25 টাকায় বিক্রি করছে, 5 টাকা লস হচ্ছে। লস পার্সেন্টেজ কত সেটাই এখানে জানতে চাইছে। তাহলে ক্রয় মূল্য কত ছিল, 30 টাকা, তাতে লস হয় কত, 5 টাকা। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, 0 0 এখান থেকে কেটে গেল। 50/3 মানে 16.23% অ্যান্সার আসছে। 16.23% তার কিন্তু কি হবে, ক্ষতি হবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একজন ব্যবসায়ী 10 টাকায় 6টি কলা কিনে 6 টাকায় 4টি কলা বিক্রি করে। কি বলছে, 10 টাকায় সে 6টি কলা কিনে 6 টাকায় 4টি কলা বিক্রি করছে, তার লাভ হচ্ছে, লাভ বা ক্ষতি কত হচ্ছে। তো এই একই টাইপের কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, জাস্ট যে কোশ্চেনটা করালাম একদম সেম লজিকের কোশ্চেন। বাড়িতে অ্যান্সার করবে, অ্যান্সার করে 30 নাম্বার দাগ দেবে, 30 নাম্বার দাগ দিয়ে লিখবে যে অ্যান্সার কোনটা হবে। দাগ নম্বর সহকারে কিন্তু অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট তোমাদের কাছ থেকে চাইছি, তাহলে বুঝতে পারবো যে তোমরা প্র্যাকটিস করছো কিনা বা ক্লাসটা আদতে দেখছো কিনা। আবারও বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে কিন্তু তোমরা লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। চলে আসো আজকের এই ক্লাসের লাস্ট কোশ্চেন, 31 নাম্বার কোশ্চেন। একটি দ্রব্যের ওপর 10%, 20%, 30% ছাড় দেওয়া হলে দ্রব্যটার দাম কত হবে। যখন সাকসেসিভ ডিসকাউন্ট দেবে এবং 3টে যখন থাকবে তখন কি প্রসেসে তোমরা সলভ করবে, কোনো সূত্র মনে রাখার দরকার নেই, এর একটা বেশ বড় সূত্র আছে, মনে রাখার কোনো দরকার নেই, দুটো দুটো করে সলভ করবে। অর্থাৎ ফার্স্টে ডিসকাউন্ট দিচ্ছে 10%, আবার দিচ্ছে 20%, 10 আর 20 সাকসেসিভের সূত্র কিন্তু একটুখানি আগেই লেখালাম, x + y + xy/100, তো সেই সূত্র। এবার এখানে মাইনাস মাইনাস গুণ করলে কি হচ্ছে, প্লাস, তাই এখানে চিহ্ন বসলো প্লাস। এবার 10 × 20 বাই কত হচ্ছে 100, 0 0 এখান থেকে কেটে গেল। 10 আর 20 মানে কত হচ্ছে -30, আর এখান থেকে পজিটিভে আসছে 2, মানে এখান থেকে পাচ্ছ কত, এখান থেকে পাচ্ছ -28%। মাইনাসের অর্থ কি, মাইনাসের অর্থ হলো লস হচ্ছে, অর্থাৎ ছাড় দিচ্ছে মানে ডিসকাউন্ট দিচ্ছে। এবার এই যে 28 পেলে আর বাকি যেটা পড়ে আছে 30%, এই দুটোকে একসাথে করো। তো 28% ছাড় দিচ্ছে, 30% ছাড় দিচ্ছে, দিয়ে এখান থেকে প্লাস মাইনাস মাইনাস হচ্ছে কত, প্লাস। তো এখান থেকে সেই 28 × 30 বাই কত হচ্ছে 100, এখান থেকে 0 0 কেটে গেল। এখানে -28 -30 মানে কত হচ্ছে -58, প্লাস এখানে গুণ করো, এখানে 3 8 24 4 হাতে 2, 3 2 6, 3 8 24 4 হাতে 2, 3 2 6 7 8 84, মানে 8.4। তো 58 -58 এবং পজিটিভ 8 + 4 এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে পাবে
8 বাদ দিলে 50 আর তার থেকে 0.4 বাদ দিলে হবে 49 পয়েন্ট কত 6। তার আগে মাইনাস চলে আসে, মাইনাসের অর্থ কি? মাইনাসের অর্থ হয় লস হচ্ছে নতুবা ডিসকাউন্ট দিচ্ছে। অর্থাৎ কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আদতে? 49.6% ডিসকাউন্ট দিচ্ছে। কোনো অপশানে নেই, তো অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার ডি, নান, এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের এই ক্লাসে যে 31টা কোশ্চেন রাখা হয়েছিল প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে ক্লিয়ারিফাই হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো না দেখে থাকলে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, সেখান থেকে ক্লিক করে জিকেজিএস এর ক্লাস হোক, ম্যাথের ক্লাস হোক বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হোক, প্রত্যেকটা ক্লাস তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।